6:45। লাস্ট মনে হয় কি করেছিলাম, এলসিআর এর ক্যালকুলেশন হয়েছিল, তাই তো? লাস্ট এলসিআর ওর সেই জেড ভার্সেস এর গ্রাফ গুলো হয়েছিল। এই আছে ম্যাক্সিমাম। আজকে একটু ছোট ছোট কোশ্চেন কিছু করাবো, তারপরে তোদের আটকে থাকা গুলো দেখবো। আজকে হেডিং কর অনুনাদ, ইংলিশটাও জানিস, রেজোনেন্স ইউজ করি কথাটা, ওরা ওয়েবেও পড়েছিলাম। রেজোনেন্স বা অনুনাদ। তাহলে প্রথমেই লেখ অনুনাদের শর্ত আমাদের জিজ্ঞেস করা হয়। অনুনাদ মানে কি? অনুনাদের মানে কি ছিল, মানে ক্লাস 11-এ যদি যাই, রেজোনেন্সের কন্ডিশন কি ছিল, কখন রেজোনেন্স হতো? দেখি এই তো দুদিন আগে পড়ে এসেছি ওয়েব, কখন রেজোনেন্স হতো। তুই যে এই বল, এই যে বলছিস পড়াশোনা করছিলি তুই, অনুনাদ কখন হতো? আরে আমার এত সব বইয়ের লাইন দরকার নেই, কখন হয় অনুনাদ? রেজোনেন্সের জন্যই তো গিটার সাউন্ড শুনতে এত ভালো লাগে। কখন রেজোনেন্স হয়? মানে যখন তুই বাইরের থেকে একটা ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলি এবং সেটা তার নিজস্ব ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায়, তখন কি হয়? ইনস্ট্রুমেন্টটা বা জিনিসটা সর্বোচ্চ কম্পাঙ্কের মধ্যে কাঁপতে থাকে। এই জন্য তো গিটারের সাউন্ড শুনতে এত ভালো লাগে। তার রেজোনেন্সের শর্তই ছিল যে বাইরের থেকে যে ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করবি সেটা ওর নিজস্ব ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যাবে। রেজোনেন্স হয়ে যায় বলেই তো এই ব্রিজ গুলো সেই ছিল না যে একই, যে কোলাঘাটে উদাহরণ দিয়েছিলাম যে একই ব্রিজের 3টে লাইন কেন করা হয় না, একটাতে থাকে দুটো আর একটা থাকে আলাদা। একটা ব্রিজ ভেঙে পড়েছিল লন্ডনে, বই লেখা বেখা ছিল, গল্প বলেছিল, তো সেগুলো অতীত ভুলে গেছি, যাই হোক। তাহলে বেসিক্যালি এখানে রেজোনেন্স কি হবে? তাহলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ভোল্টেজ একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটার সঙ্গে কি হবে না, ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা মিলে যাবে। তাহলে ফার্স্ট রেজোনেন্সের শর্ত, বা এত কঠিন ভাষায় ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না, সিম্পলি লেখ রেজোনেন্স তখনই হবে যখন, যখন আরো সোজাভাবে ব্যাপারটা হওয়া যায়, এক্সএল ইকুয়াল টু এক্সসি। রেজোনেন্স তখনই হবে, রেজোনেন্সের শর্ত কি, যখন এক্সএল ইকুয়াল টু এক্সসি হবে। তার মানে একবার বর্তনীটা ভেবে দেখ যে আমার আবেশকের সাপেক্ষে যে রোধটা ছিল, অ্যাকচুয়ালি রোধ নয়, এটাকে কি বলছিলাম, রিঅ্যাক্ট্যান্স, আর ধারকের সাপেক্ষে যে রিঅ্যাক্ট্যান্স ছিল সেই দুটো সমান হয়ে যাবে। এই দুটো সমান হলে অ্যাকচুয়ালি কি হবে, এই দুটো সমান হলে দশা পার্থক্য কত হবে এটাকে বল দেখি। একবার ইকুয়েশনে ভালো করে দেখ, ট্যান থিটা সমান লিখেছি, পাতা উল্টে দেখ, নিজেরাই উত্তরটা বলার চেষ্টা কর। পাই বাই 2 ও নয়, পাই ও নয়, ভালো করে দেখ কত হয়ে যাবে। পাই বাই ট্যান থিটা সমান তুই কি লিখছি বল, এক্সএল মাইনাস এক্সসি বাই আর, বা এক্সসি মাইনাস এক্সএল বাই আর, এটাই তো লিখেছিলাম আগের দিন খাতাতে। আর দুটো তো মাইনাস করে তারপরে লম্ব বাই ভূমি করেছিলাম। স্ট্রাকচার গুলো মনে কর, হয় এক্সএল মাইনাস এক্সসি হবে যখন কি ছিল আমার, এক্সএল গ্রেটার দেন এক্সসি, আর না হলে কি হতো, এক্সসি মাইনাস এক্সএল বাই আর, তখন কি হতো, এক্সসি গ্রেটার দেন এক্সএল। তাহলে এই দুটো যদি সমান হয় এটা জিরো হয়ে যাবে। ঠান্ডা মাথায় ভাবনা, এটা জিরো হয়ে যাবে। এটা জিরো হয়ে গেলে ট্যান থিটা ইকুয়াল টু জিরো। তাহলে দশা পার্থক্য কত হবে, শূন্য। দশা পার্থক্য শূন্য কার জন্য,
বিশুদ্ধ রোধ বর্তনী। তার মানে যখন রেজোনেন্স হবে বা অনুনাদ হবে তখন কি হয় না, এলসি দুটোই থাকে, কিন্তু আলটিমেট এল আর সি দুটো কেটে যায়। বর্তনীটা কার মতো কাজ করে না, বিশুদ্ধ রোধ বর্তনীর মতো কাজ করে। আগে মানেটা বোঝ, তারপরে গুছিয়ে লিখে দেবো। তাহলে বিশুদ্ধ রোধ বর্তনীতে কারেন্টের মান কি সর্বাধিক। আর ভেবে দেখ, কারণ দুজনের সাপেক্ষে তো কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এরা কেটে যাচ্ছে। এরা এমনিও বিপরীত ফেজে থাকে, এই জন্য আমরা ফেজ ডায়াগ্রামটা এঁকেছিলাম। আর এই জিনিসগুলো ওই জন্য আগের দিন বলিনি, আজকে বলছি। পড়ে বাড়ি থেকে আসবি তারপরে বলবি। যারা পড়িসনি আমার কিছু করার নেই। আলটিমেট এই একদিকে ছিল সি, একদিকে ছিল এল, মনে করে দেখ, এদিকে এল ছিল, এদিকে সি ছিল। এটা তো বিপরীত দশায় থাকে। তাহলে যদি দুজনের সমান হয়ে যায়, বিপরীত দশায় থাকলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আলটিমেট বর্তনীটা কার মতো কাজ করবে, বিশুদ্ধ রোধ বর্তনীর মতো কাজ করবে। ক্লিয়ার? তাহলে এইটুকু ম্যাথামেটিক্সটাকে করে নে, তারপরে আমরা ভাষায় না হয় যাতে পরে বুঝতে পারি। তাহলে অনুনাদের ক্ষেত্রে প্রথম লেখ এক্সএল ইকুয়াল টু এক্সসি, এবং এই ট্যান ফাইটা লিখে রাখবি যাতে নিজেরা বুঝতে পারিস। ট্যান ফাই বল, ট্যান থিটা বল, যাই বল। এটা লিখে নেওয়ার পরে কি লিখবি সেটা বলছি। ছোট ছোট করে লিখে রাখ, আমাকে থিওরি লিখতে হবে না, কিন্তু কনসেপ্ট গুলো তো লিখতেই হবে। হ্যাঁ, যেমন আগের দিনের টেবিল মধ্যে করেছিলাম, এখানে একটা ছোট করে ব্যাপারটা লিখে রাখি। তাহলে শর্তের প্রথম শর্ত হচ্ছে এক্সএল ইকুয়াল টু এক্সসি। এটাই আমাকে কি ইন্ডিকেট করছে না, থিটা ইকুয়াল টু 0। এটাই আমাকে ইন্ডিকেট করবে জেড ইকুয়াল টু আর, হ্যাঁ কি না? সব লাইন গুলোকে ডিলেট করে, এটাই আমাকে ইন্ডিকেট করবে জেড ইকুয়াল টু আর। তবেই তো আমি বলতে পারি যে এটা বিশুদ্ধ রোধ বর্তনী। এবং এই জেড ইকুয়াল টু আর হয়ে যাওয়া মানে আমি কি বলতে পারি বল, আইআরএমএস সমান পিআরএমএস বাই আর। তবেই তো কারেন্টের মান সর্বোচ্চ হচ্ছে। তাহলে পাশে টিক চিহ্ন দিয়ে লিখে কি রাখবি, সর্বোচ্চ। কারণ কি, একবার ভেবে দেখ না, জেড সমান তুই বলছিলি কি, রুট অফ কিছু তো একটা যোগ ছিল, এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার বা এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার যোগ ছিল। এখানে ওই টার্মটা থাকছে না, তার মানে কারেন্ট সর্বোচ্চ হয়ে যাবে। ইকুয়েশন গুলোকে একটু বোঝার চেষ্টা কর, জিনিসটা ইজি, মানে কিন্তু ঝামেলা। আবার তুই যখন এইখানে এক্সেল লিখছিস, মানে যত পারবি ইনফরমেশনকে এক জায়গায় রাখ। তাহলে এটা সমান কি বলতে পারি, ভিএল ইকুয়াল টু ভিসি। তুই বুঝলে কিন্তু সবই লিখতে পারিস। কারণ রোধ সমান হচ্ছে মানে কি, আগের দিন আমরা দেখেছিলাম ভি এর ইকুয়েশন যা হয় আর এর ইকুয়েশন তাই হয়। এর ইকুয়েশন, তাহলে দুজনের পরিরোধ সমান মানে দুজনের ভোল্টেজও সমান। একটু কম দেখতে পাচ্ছিস তো স্ক্রিন নাকি? হ্যাঁ, মনে হতো হ্যাঁ দাঁড়া। এখানে কি ফোন করে করে পাইনি আমন্ত মৃন্ময়? নেক্সট, খুব ইম্পর্টেন্ট জায়গায়, এসি থেকে যে 4টে কোশ্চেন আসবে তার একটা কোশ্চেন এখান থেকে আসবে। লাইক অনুনাদের কম্পাঙ্ক। অনুনাদের কম্পাঙ্ক। আচ্ছা, অনুনাদের কম্পাঙ্ক কোথা থেকে আসবো, মানে পুরোটাই তোরা করতে পারিস। এই যে লাইনটা, তাহলে এ দুজনের সমান মানে কি, অ্যাকচুয়ালি ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি। বাদ বাকি গল্প তোরা জানিস। পরের লাইনে কি হবে বল, এটা নেক্সট লাইন কি হবে, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/এল সি। ওমেগা সমান তো 2π এল, তার থেকে এনটা বের করবি। মানে বেসিক্যালি পরের লাইনে রুট করে দে, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে, 1/√এল সি। ফার্স্ট লাইন একদম এইটা, ওটা লেখার দরকার নেই, এটা সেকেন্ড লাইন জাস্ট ওমেগা স্কোয়ার করে দিলাম, তারপরের লাইন রুট করে দিলাম। এবার এইটাকে ভেঙে নে না, 2π এন সমানিত বের করো। এবং দেখবি সম্ভবত এসিতে একটা কোশ্চেন আছে, কোনটি টাইমের মাত্রা নয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফিজিক্সে আছে। কোনটি সময়ের একক নয়, সেটা হয়তো করতে গিয়েও পারিসনি, কারণ এলসি ব্যাপারটা বুঝিসনি, কম্পাঙ্কটা হয়নি। 2π√এলসি, এখান থেকে ওই এলসির ব্যাপার। এটা হচ্ছে অনুনাদের কম্পাঙ্ক। এখান থেকে একটা অঙ্ক বা কন্ডিশন কিছু একটা তো দেবে।
কোশ্চেন তো পড়াবো, এরপরে এলসি অসিলেশনে যাবো, দুটো কোশ্চেন আছে। তার আগে সিলেবাসে আমার একটা মুশকিল থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, একটা লাইনের মধ্যে অনেকগুলো মিনিং থাকে, সেই মিনিং গুলোকে লিখবে না, লাইনটা লিখে তারপর কোশ্চেন দিয়ে। ঠিক আছে ব্যাপার। এই দিক থেকে হচ্ছে আইএসসি বোর্ড খুব ভালো, ওদের সিলেবাস দেখলে ভয় লাগবে, বাবারে কি বড় সিলেবাস, খুব মজাদার সিলেবাস। মানে তার এসি তো কোন কোন টপিক আসবে সেগুলো লেখা থাকে, মানে এক একটা সিলেবাস এক কথা করে, কিন্তু কোন কোন টপিক আসবে মানে ওই সিলেবাসের লাইন গুলোই কোশ্চেন ওদের, খুব ডিটেলসে সিলেবাস লেখা থাকে। আর এই সিবিএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি একটা লাইন লিখে দেবে, ধর এলসি অসিলেশন, এবার কতদূর পড়বি ওটা তুই জানিস, ওরা মোটামুটি একটা কোশ্চেন দিয়ে বলবে কেন এটা তো এখানকারই কোশ্চেন, এটা মুশকিল, মানে তুই যতদূর পারবি তোকে পড়ে নিতে হবে। তোমার করে এসেছিস কি কোশ্চেন? কতগুলো? কতগুলো নাম্বারটা বল, খাতা দুটো, তাহলেই হবে। এরপরে যে গ্রাফটা অ্যাকচুয়ালি যা বলে আই ভার্সেস এন, মানে আমরা তো কম্পাউন্ড লোকটাকে এন দিয়ে লিখেছি, তারা এন দিয়ে লিখি, নাহলে পরে কনফিউজ হবে, প্রথম থেকে এন লিখেছি। তাহলে কম্পাঙ্কের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার গ্রাফ কেমন হবে এলসিআর? মানে এটা যদি একটু ভেবে দেখিস তাহলে মানেটা বুঝতে পারবি, ওই আগের দিনের কন্ডিশনটা একবার ভেবে দেখ, কম্পাঙ্কের সঙ্গে এল এর কি সম্পর্ক ছিল, আর তুই সিম্পলি বল, তুই জেড ভার্সেস এন করেছিলি তো, আরো সোজা ব্যাপার, জেড ভার্সেস এন গ্রাফটা কেমন হয়েছিল? তাহলে কম্পাঙ্কের সঙ্গে রোধের যা সম্পর্ক হবে, কম্পাঙ্কের সঙ্গে কারেন্টের সম্পর্ক উল্টো হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে কম্পাঙ্কের মান যখন বাড়ছে তখন জেড এর মান কি হচ্ছিল বল, কমছিল। তারপরে একটা সময় এসে এই জায়গাটাই তো রেজোনেন্স বা অনুনাদ, যেটা আগের দিন আমরা করিনি, যেখানে গিয়ে কি হয়েছিল, দুজনের সমান হচ্ছিল। এই কন্ডিশনটাতে ছিল ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি বা এক্স এল ইকুয়াল টু এক্স সি। তারপরে আবার এই দিকটা কি হচ্ছিল, বাড়ছিল। এই পোর্শনটাকে তুই কি বলছিলি যে এক্স এল গ্রেটার দেন এক্স সি, এইটাকে বলছিলি কি এক্স সি গ্রেটার দেন এক্স এল। তাহলে তিনটে জিনিস হতে পারে, বেশি হতে পারে বা সমান হতে পারে, এই তো। এবার এই গ্রাফটা ভালো করে দেখ, যদি এটা তো রোধ বেসিক্যালি, তাহলে রোধের সঙ্গে কম্পাঙ্কের গ্রাফ যদি এটা হয়, তাহলে কারেন্টের সঙ্গে কি হবে, উল্টো হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে কম্পাঙ্ক যখন বাড়ছে প্রথম ক্ষেত্রে কি হয়, রোধের মান কি হয় দেখ ভালো করে, কমে। তাহলে রোধ কমে মানে কি হবে, কারেন্ট বাড়বে। তারপরে যখন রেজোনেন্স চলে আসবে, এইটা এই পিক পয়েন্টটা কি, এটাই রেজোনেন্স। যখন রেজোনেন্স চলে আসবে, দেখ এফ আর লেখা আছে ওই জন্য, তখন কি হলো, একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে গেল। তারপরে গিয়ে রোধের মান কি হচ্ছিল, আবার বাড়ছিল, রোধ বাড়ছে মানে কারেন্ট কমবে। সিম্পলি ভাবতে পারি, মানে জেড ভার্সেস এন গ্রাফ যেহেতু আগের দিন করেছি, আইটা তো আমি ড্র করে নিতেই পারি, এবং এইটুকুই শুধু লিখে রাখবি, দেখ এই দুটো লাইন লেখা আছে, বাংলায় করে নিতে পারবি। প্রথম যখন এফ এর মান বাড়ছে ভালো করে দেখ, ফার্স্ট কি হচ্ছে, জেডটা বাড়ছে, প্রথম এফ ইনক্রিজ, ফার্স্ট জেড ইনক্রিজ, দেন ডিক্রিজ। প্রথম জেড এর মান বাড়ে, তারপরে গিয়ে কি হয়, কমে। আর এফ যেহেতু বাড়ছে, তার মানে কি হবে, আই ইনক্রিজ, এখানে উল্টো লেখা আছে, এফ যদি বাড়ে প্রথম জেড হচ্ছে কমছে, এফ বাড়লে জেড কমে, এভাবে লিখে দেখ, এফ ইনক্রিজ, তাহলে কি হবে, জেড ডিক্রিজ, তাহলে কারেন্ট কি হবে, ইনক্রিজ, এই পোর্শনটা। আর তারপরে নেক্সট স্টেপে এফ কি হচ্ছে বল, এখানেও বাড়ছে, তাহলে এখানে দেন করে দিবি। তারপরে যদি এফ বাড়ে, জেড কি হচ্ছিল, বাড়ছে, কারেন্ট কমছে। পাশে ছবিটা লিখে রেখে দে এরকম করে। ওখানে জেডটা একসঙ্গে লেখা আছে, তারপর কারেন্ট এক, প্রথম জেড কমছে তারপর বাড়ছে, তার মানে কারেন্ট কি হবে, প্রথম বাড়বে তারপর সাইন দিয়ে লিখে রাখলেই হবে। এমসিকিউ তে ম্যাক্সিমাম, এখানেও কিছু জিনিস আছে হয়তো ক্যালকুলেশনে নিয়ে যাবো না,
যে পর্যন্ত কোশ্চেন দিতে পারে কারণ সাঁতরার হ্যাঁ এটা কি জেড জেডটা সার্বিক রোধ ছিল, মানে এলসিআর এর পুরো রোধটা কত? আর সাঁতরার ওই র্যাপিড টেস্টে দেখলাম কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কত বই আর কিনবি, 660 করে উঠতে হচ্ছে নি, আগে 660 করে নেয় তারপরে না হয় টাইম দেয়, সময় আছে তখন না হয় র্যাপিডটা করে দেবে। র্যাপিডেও ভালো ভালো কোশ্চেন থাকে সামনে। তবে হ্যাঁ 660 থেকে করিন করিন করছিস, র্যাপিডের আবার একটা গুণ আছে, খুব সোজা কোশ্চেন আছে আবার খুব কঠিন আছে, পুরো মিক্স করা আছে। এমন তো তাহলে কোন লেভেলে থাকবে তুই বল, কতটা নিতে তোর নামটা কোন লিস্টে রাখবো? 20, 25, 30 কোনটায় রাখবো? সুরজিৎ আগে সুরেশ 20 হলেই তো ভালো হয়। ঠিক আছে, গ্রাফটা এঁকে নিয়েছিস, এখানে আরো কিছু ইনফরমেশন বসাবো সেটা পরে আসছি। তা গ্রাফে যেটুকু মিনিং করা আছে সেটাকে জানতে হবে। মানে এই যে দুটো ফ্রিকোয়েন্সি না, এইটাকে কি বলছি আমরা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। মিডিলের যেটা আছে সেটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এগুলো কি এন দিয়ে লিখেছিস না এফ দিয়ে লিখেছিস? এন। তার মানে এইখানটা কি লিখবি, এন আর রেজোনেন্স, এটা N1, এটা N2। পাশে লিখে রাখে N1 আর N2টাকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, তুই একটা ইংলিশই লেখ, আর এটাকে আবার বাংলায় লিখতে গেলে কি করবি, অর্ধ ক্ষমতার কম্পাঙ্ক। ঠিক আছে, তার মানে লেখ হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কেন হাফ পাওয়ার বলা হয়? কারণ এই জায়গাটা দেখ, গ্রাফটা একটু ভালো করে দেখতে হবে, এইখানে কি কারেন্ট যেহেতু সর্বোচ্চ, এখানে পাওয়ারটাও কি হবে, সর্বোচ্চ হবে। আর ঠিক এই পোর্শনে এসে পাওয়ারটা অর্ধেক হয়ে যায়। একটু একটু ভালো করে দেখ, কারেন্টটা কত, I/√2, তাহলে √2 আছে, RMS মানগুলো দুটো বসালে তো নিচে হাফই হয়ে যায়, তাই না? মানে আগে যা পড়েছি সেগুলোকে একটু সাজিয়ে নিলেই তো হয়। তার মানে যখন পাওয়ারটা হাফ হয়ে যায় তখন কারেন্টের মানটা কি, RMS। তাহলে সেই সময় যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তার মানে এই পোর্শনটায় পাওয়ারটা আমার হাফ হয়ে যাচ্ছে, এই মানে এই জায়গাটাই পুরোটা পাওয়ারের মান কত হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। কেন হাফ হচ্ছে, কারণ কারেন্টটা 1/√2, ভোল্টেজটা 1/√2, পাওয়ার তো হাফই হবে। ঠিক আছে, তাহলে ওই সময় যে কম্পাঙ্ক তাকে বলা হয় আমরা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এবার যদি খুব কঠিন, ধর বললো এসি থেকে করতে দেবে না কোশ্চেন, এখানে চিন্তা ভাবনা নিয়ে কোশ্চেন করে, তাহলে একদম এই রেজোনেন্স আর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি রিলেশনটা দিয়ে দেবে। কোন রিলেশনটা লিখে রাখ খাতায়, রিস্ক নেবো না আমরা। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু, তার মানে NR ইকুয়াল টু √(N1, N2)। মাঝে মাঝে এমসিকিউ তে ফেলো। তার মানে এই দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে রেজোনেন্সের ক্যালকুলেশন দরকার নেই। তো মনে রাখবি যে দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির মানে উল্টো দিক থেকে এটা লিখতে পারি যে NR সমান, আর দুটো লাইন করলে ক্যালকুলেশন এমনিও হয়ে যাবে। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি স্কোয়ার সমান কি, N1 ইন্টু N2। এটা অনেক সময় ক্যালকুলেট করতে দেয়, মানে দুটো ধর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে দিল, দিয়ে দেখো বললো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করো, কোশ্চেন চলে আসে। অনলাইনে কি বারবার ঢুকছে বলে কি বলতো, সহজ এরকমেরই কারবার এটা। মাঝে মাঝে মানে ঘুমিয়ে পড়ছে আর ঘুম থেকে উঠে পড়াশোনা করছে। ব্যাস, এটুকু লিখে রাখ, খুব বেশি আমরা লিখতে যাব না। ঠিক আছে, ম্যাক্সিমাম যে পর্যন্ত আমাদের মোটামুটি দিতে পারে সে পর্যন্তই করবো, তার থেকে বেশি পড়ে কি হবে না, বেশি পড়াশোনা করে বেকার মাথা মাথা খারাপ হয়ে যাবে। এরপরে কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট জায়গা।
কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশনটা দেখলে মানেটা সম্পর্কে কিছুটা আইডিয়া করা যায়। ইকুয়েশনটা ভালো করে দেয়। কোয়ালিটি ফ্যাক্টর সমান আমরা বলি ওমেগা এল বাই আর, বা বলতে পারি কি, বুঝেই গেছি তাহলে 1/ওমেগা সি আর, এটাকেও কি বলবো, কিউ ফ্যাক্টর। বা বলতে পারি যখন এল আর মানে এলসি বর্তনী আমাদের নেই, এলসি তে কি হবে, 1/r√L/c। ডাইমেনশনালি চেঞ্জ করে দিলেই তো হয়ে যাবে। কথাটা হচ্ছে এই যে লাইনটা, এটাকে আগে দেখেছি না এই প্রথম দেখছি, ওমেগা এল বাই আর কোথায় লিখেছিলাম বল দেখি, আগের দিন তো পড়েছি। ওমেগা এল বাই আর কোথায় লিখেছিলাম, কি ওমেগা এল বাই আর সমান কত, তুই তো সুজেই বলে দিলি, পড়াশোনা করছিস তুই, বল। আগের দিনটা তো অন্তত পড়ে এসেছিস, বল। ভালো করে দেখ, এই সিআর বা এল আর বর্তনীতে ট্যান থিটা লিখেছিস, ট্যান থিটা সমান ওমেগা এল বাই আর, ওই লম্ব বাই ভূমি বসিয়েছিলাম, এই তো ব্যাপার। আর এটা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে কি বলতে পারি, দেখ আমি এই ইকুয়েশন থেকে মানেটা বোঝাচ্ছি, প্রথম ডেফিনেশন বললে মাথার উপর দিয়ে যাবে। আর এটা সমানই কি বলতে পারি, ভিএল বাই ভিআর, নাকি না, বা ভিসি বাই ভিআর। মানে বাস্তব জিনিসটা আগে বোঝ, তারপরে ডেফিনেশন লিখবো। বাস্তবটা হচ্ছে এটাই, মানে কোনো কোনো সময় হয় কি এলসিআর বর্তনীতে, যে মেন যে ভোল্টেজটা তার থেকে এল এর সাপেক্ষে বা সি এর সাপেক্ষে ভোল্টেজ বেশি হয়ে যায়। শুনতে ব্যাপারটা হয়তো অবাক লাগতে পারে, কিন্তু বেশি তো হতেই পারে। আর তুই যখন রেজাল্টেন্টটা বসাস, দুজনকে বিয়োগ করে বসাস, তুই ভিএল মাইনাস ভিসি করিস বা ভিসি মাইনাস ভিএল করিস। তার মানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমার ইনপুট যা বর্তনী, আর দুজন তো বিপরীত দশায় আছে, ইনপুট বর্তনী যা হয় তার সাপেক্ষে কি হয়, শুধুমাত্র এল এর সাপেক্ষে ভোল্টেজ বা শুধুমাত্র সি এর সাপেক্ষে ভোল্টেজটা কি হয়, বেশি হয়ে যায়। তাহলে কোন রেশিওতে বেশি হয়, সেই অনুপাতটাই হচ্ছে কিউ ফ্যাক্টর। তার মানে তুই সিম্পলি যখন তুই মনে রাখবি, মানে আমি এইভাবেই মনে রাখতাম, যে ওই ট্যান থিটা মানে কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর মানে কি, বেসিক্যালি ওমেগা এল বাই আর, বা যদি সি বর্তনী দেখি তখন কি হবে, 1/ওমেগা সি বাই আর, এই দুটো করে এসছি। এবার ওই দুটো যে কোনো একটা টার্মকে রিপ্লেস করে দিলেই তো ওখানে চলে যাবো, সেটা বড় কথা না। এবার বেসিক মানে অ্যাকচুয়াল ডেফিনেশন কি কিউ ফ্যাক্টরের, যে ডেফিনেশন থেকে তুই মানেটা বুঝতে অনেক টাইম লেগে যাবে। অ্যাকচুয়াল ডেফিনেশন কি বলেছে দেখ, বেসিক্যালি 2 পাই একটা মাল্টিপ্লাই করে আছে, এখানে কি, এখানে কম্পাঙ্কের কথা বলা আছে, তার মানে ওমেগা দিয়ে লিখবো, এই যে ওমেগা 2 পাইটাকে আলাদা করে দিয়েছে, খুব ভালো করে দেখ, 2 পাইটাকে আলাদা করে দিয়েছে, এইখান থেকে 2 পাই আলাদা করে দেবে। তাহলে ওপরে কি থাকছে, এন ইন্টু এল ডিভাইডেড বাই আর, একই দেখো। এর হিসাবটা বলছি, কি বলছে, ম্যাক্সিমাম এনার্জি স্টোর ইন, মানে এটা হচ্ছে সেই জমা খরচের হিসেব, মানে সেই একদম 11 থেকে যে পড়ে আসছিস না কর্মদক্ষতা, সব জায়গায় কি করে, আউটপুট বাই ইনপুট। তাহলে কিউ ফ্যাক্টর দিয়ে আমরা কি হিসেব করি, ওই বর্তনী কতটা দক্ষ, কতটা এফিসিয়েন্সি আছে। কারণ এই জন্যই বলে যে ম্যাক্সিমাম এনার্জি স্টোর পার সাইকেল, প্রতি চক্রে কত শক্তি সঞ্চয় হচ্ছে, ডিভাইডেড বাই এনার্জি লস্ট পার সাইকেল, তার মানে কত শক্তি ক্ষয় হচ্ছে। তাহলে কত শক্তি ক্ষয় হচ্ছে মানে কি, বেসিক্যালি ইনপুট যেটা দিচ্ছি আর আউটপুট যেটা দিচ্ছি তাদের মাইনাস করে বসাচ্ছে, মানে শক্তি সঞ্চয় বাই শক্তি ক্ষয়, এটাকেই বলছি কিউ ফ্যাক্টর। কিন্তু খুব বেসিক জিনিস হচ্ছে যে আমরা কি করি না, ভিএল বাই ভিআর বা ভিসি বাই ভিআর, সিম্পলি মনে রাখবি, ওটা করলেই তো হয়। মানে কতটা ক্ষয় বা কতটা সঞ্চয় হচ্ছে, সেটা আমরা কার সাপেক্ষে হিসেব করবো, যে এল বর্তনীতে কতটা যাচ্ছে, আর আর বর্তনী, আর তো সিম্পল বর্তনী ছিল, তারপরে তো এল আর সি কে কানেক্ট করেছিস। তাহলে বেসিক ডেফিনেশনটা খাতায় লিখে রাখ, কিন্তু মনে রাখার জন্য হিসেবটা মনে রাখবি, মানে যে গল্পটা বললাম সেটা মনে রাখবি। তাহলে কিউ ইকুয়াল টু, এটুকুই লিখে রাখ, কিউ ইকুয়াল টু 2 পাই ইন্টু প্রতি চক্রে সর্বোচ্চ শক্তি সঞ্চয় ডিভাইডেড বাই প্রতি চক্রে সর্বোচ্চ শক্তি ক্ষয়, প্রতি চক্রে সর্বোচ্চ শক্তি সঞ্চয় ডিভাইডেড বাই প্রতি চক্রে সর্বোচ্চ শক্তি ক্ষয়।
এবার ওই তিনটে টার্মই লিখে রাখ, তার মানে আমি কিউ সমান লিখবো কি ওমেগা এল বাই আর, বা 1/ωc একটা লেখা নেই সেটাও লিখে নে, এইটা বা এইটা। এলসি অসিলেশনটা আছে এই জায়গাটা নেই তবুও লিখে রাখ, বলা যায় না কোনটি কিউ ফ্যাক্টর নয় বলে চারটে অপশন দিয়ে দেবে, তার মধ্যে তিনটে এটাই থাকবে। নামটার মধ্যে আছে কোয়ালিটি ফ্যাক্টর, তার মানে এই যে রেজোনেন্সটা হচ্ছে, আমরা তো রেজোনেন্সই পড়ছি, এই রেজোনেন্সের কোয়ালিটি কতটা, কতটা ভালো রেজোনেন্স হয়েছে। সর্বোচ্চ শক্তি সঞ্চয় মানে ওটা কোথায় হিসেব করছিস, ভেবে দেখ রেজোনেন্সে হিসেব করছিস, রেজোনেন্সে কারেন্ট সর্বোচ্চ, কারেন্ট সর্বোচ্চ মানে কি শক্তি সর্বোচ্চ হবে, সর্বোচ্চ কতটা শক্তি সঞ্চয় হচ্ছে ডিভাইডেড বাই সর্বোচ্চ কতটা শক্তি ক্ষয় হচ্ছে। কিরকম বুঝেছিস না বুঝিস নি? চিন্তাই নেই, ফাংশনে যা রেজাল্ট আসবে না, আচ্ছা উলুবেগের নামে দেখবি নিউজে দেখাচ্ছে। এরপর একটা লাইন লেখ তীক্ষ্ণতা, বা যাকে ইংলিশে আমরা কি বলি শার্পনেস। অনেকগুলো ওয়ার্ড দিয়ে কোশ্চেন আসবে, তীক্ষ্ণতা বা শার্পনেস। আর এই গ্রাফে ভালো করে দেখ, এই গ্রাফের কোন জায়গাটায় শার্পনেস সর্বোচ্চ, সোজা কথা বল, কোন জায়গায় শার্পনেস সর্বোচ্চ। এই যে তিনটে গ্রাম আঁকা আছে, কোথায় শার্পনেস সর্বোচ্চ, R1 এ। রোধের মান ওখানে কি সর্বোচ্চ না সর্বনিম্ন, R1, মানে আটটাকে যদি লিখতে যাই R1 R2 R3, কোনটা সব থেকে বেশি, R3, কারণ কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, এই তো ব্যাপার। তার মানে এই গ্রাফটাই যদি বুঝিস, R3 R2 R1 এইভাবে লিখবো। এই জন্য কি হচ্ছে, R1 এর জন্য কারেন্টটা সব থেকে বেশি, তার কারেন্ট বেশি, একবার হিসেব করে দেখ, তার শার্পনেস বেশি, যার শার্পনেস বেশি তার কিউ ফ্যাক্টর বেশি। আর কিউ ফ্যাক্টর কি বলি, সর্বোচ্চ শক্তি সঞ্চয় বাই সর্বোচ্চ শক্তি হ্রাস। কে সব থেকে বেশি শক্তি সঞ্চয় করবে, যার কারেন্ট বেশি। ব্যাপারগুলো খুব সোজা ভাষায় বুঝতে হবে। তার মানে কি, আমি বলতেই পারি যে কিউ ফ্যাক্টর, এটা কোনো বাংলা নেই, এভাবে লেখা হয় ভেরিজাইজ তীক্ষ্ণতা, তাহলে যার কিউ ফ্যাক্টর বেশি তার তীক্ষ্ণতা বেশি। সঙ্গে সঙ্গে গ্রাফটা এঁকে রাখবি। ওয়ান বাই রুট, হ্যাঁ ওটা এলসি, মানে এল আর সি আর এল সি তিনটে আলাদা করে লেখা হয়। এলসি অসিলেশন করাবো, ওটাও মজাদার, আসছি আমি আগে এগুলো সেরে নিই। জিনিসটা বুঝলেই মজাদার, না বুঝলেই সর্বনাশ। এবারে তুই যদি না বুঝে, হ্যাঁ বুঝে থাকলি হয়তো পড়লি না সেইভাবে, তাও পরীক্ষার সময় উদ্ধার হয়ে যাবে। কিন্তু তুই বুঝলি না, পরীক্ষার সময় তুই ভেবে দেখ 1-1.5 মাস আগে যদি এইসব দেখিস, কোয়ালিটি ফ্যাক্টর কি, রেজোনেন্স কি, ঠিক আছে, বই ফই ছিঁড়ে ফেলে দিবি, নাকি বল শুরু। এই যে অনেকজন শোন, বাংলাটা পড়ছিস না এখন শুরু করিস, প্রতি সপ্তাহে একদিন করে অন্তত পড়, এই সম্রাটে পড়, তাহলেই হয়ে যাবে, নাহলে শেষে দেখবি ফিজিক্স কেমিস্ট্রি পড়ার টাইম পাবি না, বাংলায় পড়বো। আর পরীক্ষার আগে তুই তো না পড়ে যেতে পারবি না, যেহেতু ক্লিয়ার, তখন দেখবি পরীক্ষার 1 সপ্তাহ আগে বলবি আর একটু মানে আমি বাংলা পড়িনি, 7 বছর পড়তে হবে, সেটা আরো বেশি চাপ হবে। তার মানে বেশি নয়, সপ্তাহে 2 ঘন্টা করে এখন থেকে পড়, সম্রাটে পড়লেই তুই মোটামুটি 30+ হয়ে যাবি। আপনি, হ্যাঁ অবশ্যই তাই হচ্ছে, আর রেজিস্ট্যান্স যত কমছে সার্ভনেস তত বাড়ছে, এটাই তো হওয়া উচিত। আর ওই এনার্জির কথাটা মনে রাখবি, এনার্জি স্টোর ম্যাক্সিমাম করবে কখন, যখন কারেন্ট বেশি হবে, কারেন্ট বেশি মানে রোধ কম, এই জন্যই তো গ্রাফটা আঁকা। তাই এখান থেকে আর একটা কোশ্চেন আমরা করবো। রবিন স্যার তো মোটামুটি পড়ানো তো বন্ধ করেনি তাই তো, এখন এই বউকে নিয়ে আসছে, বউ পড়াচ্ছে নাকি দেখানোর জন্য, মানে কত যুদ্ধ করতে হচ্ছে সব টিচারদের। স্যার অনলাইন পড়াবে,
অফলাইনে পড়াচ্ছে, ঠিক আছে। এই বছরে দেখ পরিষ্কার দেখ, তন্ময় স্যার ফোন করে জিজ্ঞেস করছিলাম আমাকে কি করবো। আমি দেখুন যদি সত্যি আমি এই জায়গাটা, প্রথম কথা হচ্ছে থার্ড সেমিস্টারকে এরকম করে ছেড়ে দেওয়া যায় না, ঠিক আছে। সরকার যখন তখন একটা কথা বলে দেবে, থার্ড সেম 2 মাস পরে পরীক্ষা, এবারে বন্ধ করা যায় না। পরিষ্কার কথা ওদের আগে উত্তর দিই যে হ্যাঁ থার্ড সেমিস্টারে কি হবে। মানে একটা রুল আমি আনলাম, ঠিক আছে, রুল আছে, কোথায় কি আছে সেটা বছরের প্রথমে ইমপ্লিমেন্ট করা উচিত। বছরের মাঝখানে এরকম হঠাৎ করে, ঠিক আছে, চতুর্দিকে একটা কেমন একটা ব্যাপার হয়ে গেছে। উলুবেড়িয়া ভালো জায়গায়, উলুবেড়িয়াতে কেউ কোনো কমপ্লেন করে না। উলুবেড়িয়াতে কোনো টিচারের নামে কমপ্লেন হয় না। টিআই অফিসে শুধুমাত্র কমপ্লেন হয়েছে দীপঙ্কর স্যারের নামে বাংলা পড়ায় বলে। দীপঙ্কর স্যারের নামে কমপ্লেন হয়েছে, আমি লিস্ট দেখলাম, ফিজিক্যাল সায়েন্স বাংলা 9-10 পড়াই, সেখান থেকে কমপ্লেন হয়। উলুবেড়িয়াতে কোনো টিচারের নামে কমপ্লেন হয়। আর উলুবেড়িয়ায় যদি কমপ্লেন হতো, সবার আগে রবীন স্যার, দীপাঞ্জন স্যার, এদের এত এত স্টুডেন্ট, এদের নামে কমপ্লেন আসতো। ব্যাপারটা হচ্ছে কাছাকাছি কিছু লোকজন গিয়ে ওখানে গিয়ে খুঁজে দিচ্ছে, এই হচ্ছে মুশকিল। যতক্ষণ না গিয়ে টিচারদের নাম বলবে তো কোনো সমস্যা হয় না। এখানে কোশ্চেন কি বলেছে, একটা গ্রাফ বলেই দিয়েছে, আই ভার্সেস কম্পাঙ্ক, এই গ্রাফটাই এতক্ষণ আঁকলি। তো বেসিক্যালি এখানে কি কি বের করতে দিয়েছে আগে দেখ। সর্বোচ্চ কারেন্ট মানে কি এফেক্ট পড়বে, কখন এফেক্ট পড়বে, যদি আর এর মান কমিয়ে দেওয়া হয়। এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা বলেছি এল আর সি কে ধ্রুবক রাখবো, এই গ্রাফটা আঁকবি, পাশে লিখবি এল আর সি কে ধ্রুবক রাখবো, রোধের মানটা কমিয়ে দেব, তাহলে কোন কোন জিনিসের উপর কি এফেক্ট পড়বে। বলছে ম্যাক্সিমাম কারেন্ট কি হবে, তীক্ষ্ণতা কি হবে, কিউ ফ্যাক্টর কি হবে। খুব সোজা কোশ্চেন। আগে ছবিটা, আর এই এই যে কমপ্লেন গুলো কি করছে, তারাই দেখবি ওই যেগুলো হচ্ছে 7, 8, 9 সব 2-4টা করে নিয়ে বসে, ভাবছে এই এদেরকে বন্ধ করে দিলে আমাদের বিশাল একটা কিছু হয়ে যাবে। মানে আলটিমেট এরকম করে তো কিছু হয় না। ঠিক আছে? যে ঠিকঠাক পড়াবে স্টুডেন্ট ঠিক হবে। তুই বল না এগুলো বেরিয়ে ঢুকে নবেন্দু স্যার, দীপকেন্দু স্যার, এরা কি কেউ টিচার? আমি টিচার, আমাদের স্টুডেন্টের অভাব আছে। মানে আলটিমেট এরকম করতে হবে যে স্কুল টিচার হলে স্টুডেন্ট আসবে। ঠিক আছে? এখন আমাদের চাপ বেড়ে যাচ্ছে, এই চতুর্দিকে বন্ধ হয়ে গেছে, ব্যাস সব ভর্তি হয়ে গেছে, এবার 3 লাখ শুনবে। সব দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ঠিক ছিল। নতুন সরকার এসে আগে যেসব কাজ করার কথা সেগুলো ঠিকঠাক করে। হ্যাঁ, না না, মানে ব্যাপারটা হচ্ছে সেটাই। ঠিক আছে, কিছু কিছু স্টেপ ভালো নিচ্ছে, কিন্তু আমাদের এই যে উচ্চ শিক্ষামন্ত্রী আছে না, ওই যে কি জানে জগন্নাথ না, তার বিশাল বড় বড় ডায়লগ, মানে তার কথাবার্তা শুনলে মনে হবে কিছু একটা ব্যাপার। মানে সে শিক্ষা ছাড়া সব নিয়ে কথা বলে, ঠিক আছে রাখছে। তাকে শিক্ষামন্ত্রী করেছে, আজ পর্যন্ত আমি শিক্ষা নিয়ে তার মুখে একটু কথা শুনিনি। বাদ বাকি সব নিয়ে কথাবার্তা বলে। ওই সেই বীরভূমে যে সেটা ভাঙা মার দেবে, দিয়ে বলছে এটা আমাদের লোকাল ভাষা। তুই এটা শিক্ষামন্ত্রী, এটা শিক্ষামন্ত্রীর মুখের ভাষা। বলছে যে চুরি করবে সেটা ভাঙা মার দেবে, ঠিক আছে। ঠিক আছে? আর একটা এখন এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে চলছে, বাবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে সব বাড়িতেই তো, কাউকে মনে হয় সব দেয়নি, একজন করে দিয়েছে, বাকি কাউকে দেয়নি। ঠিক আছে? আরে আমাদের সৌরভ, মানে এই ফেসবুক ইনস্টাগ্রামে ব্যাপারগুলো দেখা যায়। সৌরভ তার মায়ের ফর্ম ফিল আপ করেছিল, টাকা ঢোকেনি। বলছে বাড়িতে ফোন করতে পারছে না, ফোন করলেই ঝাড় দিচ্ছে আমাকে।
দুনিয়ায় সবাইকে ফোন টোন করে জিজ্ঞেস করছে, মানে প্রতিটা পাড়াতে গিয়ে দেখবি ব্যাস লোকাল লোকাল যে ব্যাংক গুলো সব খুলেছে সাইবার ক্যাফে, মানে ভিড়ের পর ভিড়, শুধু টাকা চেক করতে আছে, দিন যাচ্ছে টাকা চেক করতে ঢুকছে গেছে। এইটাই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এই যে ভাতা আর অধিকার, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের, ওই আমাকে সেদিন একজন বলেছিল এই বৃষ্টি হলে কি আছে, এটা দিয়ে যেমন তোরা ঢুকে যাস, একজন বলছে স্যার বাকি যারা পড়তে যায় আপনি তো এটা দিয়ে যেতে দিতে পারেন। আমি বলি তাহলে একটা কথা শোন, দিতে পারেন নয়, এক সময় দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে উপরে জাহিদদার কাছে পড়তে হবে, পড়া যেহেতু আছে জাহিদদা বললো এটা দিয়ে যেতে, ঠিক আছে এটা দিয়ে চলে গেল। মানে মানুষ যখন একবার যায় না তখন বুঝে নেয় ওটা আমার অধিকারে পড়ে। পড়ানো নেই, দরজা বন্ধ আছে, এসে দরজায় ধাক্কা দিচ্ছে এটা দিয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব। মানে প্রথম কথা হচ্ছে এটা একটা ভাতা, মানে এটা এখন অধিকারে পৌঁছে গেছে, মাথা খারাপ করে দেবে, সরকার পাল্টে দেবে, এরকম একটা ব্যাপার। দুদিন পর দেখবি এই ডিম ছুটছে এটা নিয়ে। তিনটে ভ্যালু কে কি হবে ওইসব ভেবেও লাভ নেই, আমি পাবো না, আমার মাও পাবে না, সুতরাং ভেবে টেবে লাভ নেই। লক্ষ্মীর ভান্ডারে তখন অত কন্ডিশন ছিল না, কিন্তু ওই তৃণমূল সরকারের উপর মোটামুটি এতটাই রাখছিল, আমি তৃণমূল সরকারের কোনো কিছু নেই। বাড়িতে এসে স্বাস্থ্য করার বলছিল, আমি করাতে দিইনি। লক্ষ্মীর ভান্ডার নয়, কোনো কিছু সরকারি কোন রকম এইসব খাতা বৃত্তি আমি নিয়ে নিতে না। আমি শুধু না, আমার বাবাও তাই। কারণ ওই আমাদের নামে কিছু করে তার মধ্যে আবার ওরা কাটমানি খাবে, শেষে গিয়ে এই যে জব কার্ড ফাড়ে সব ফাঁসবে। স্কুল মাস্টারদের জব কার্ড আছে, বেরোচ্ছে সব জায়গা থেকে, ঠিক আছে, স্কুল মাস্টাররা কি মাটি কাটতে যায়, এই যে 100 দিনের জব কার্ড। হ্যাঁ, আমাদের বাড়িতে এসে বলেছিল, আমার বাবা মা দুজনে টিচার, বলে আমরা করে দিচ্ছি, আপনাকে কিছু যেতে হবে না, ঠিক আছে। তো বলছে ওই 40% আপনার, 60% আপনার, টাকা ঢুকে যাবে। আমার মা বলছে না না ওইসব দরকার নেই, মানে আমি মাটি কাটতে যাবো ওটা আমার জব কার্ড হবে, তাই তো, ঠিক আছে। মানে এরকম প্রচুর আছে, বলছে স্কুল টিচার ফিচার তাদের জব কার্ড আছে। এবার সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, দেখ না কি হয়, কি কি যে করে রেখেছে, মানে শুধু মানুষগুলোকে ফাঁসিয়ে রেখেছে আর কিছু না। তাহলে বল সর্বোচ্চ কারেন্ট কি হবে, বাড়বে না কমবে? সর্বোচ্চ কারেন্ট বাড়বে, বাকি দুটো কারেন্ট বাড়লে বাকি দুটো বাড়বে। এখন তো সেটুকুই লজিক করলাম, তাহলে তিনটে জিনিসই বেড়ে যাবে, তিনটে ইনক্রিজ করে দেবে। জাস্ট ব্যাপারটা বুঝেছিস কিনা এটা প্র্যাকটিস করে নিও। এরকম কোশ্চেন দিতে পারে, মানে এরকম ছবি টবি দিয়ে কোশ্চেন দিতে পারে। আর কি দিচ্ছে ওরাই জানে, তাই না, আমরা শুধুমাত্র গেস করতে পারি। এরপরে আমাদের থাকছে, হ্যাঁ এখান থেকে দুটো কোশ্চেন আছে এলসি অসিলেশনে যাওয়ার আগে। এলসিআর বর্তনীকে গ্রাহক বর্তনী বলা হয় কেন? বাড়িতে তো পড়েছিস বলছিস, বই ফইও পড়েছিস, একটু আশা রাখবো। এলসিআর বর্তনীকে গ্রাহক বর্তনী বলা হয় কেন? চিন্ময় বলবো। কি রে বল। শুভম শুভম ওয়ান শটে দেখিয়েছে, হ্যাঁ তাহলে শুভম এইটা বলছিল ওরা পরীক্ষার আগে। কে বলতে পারবি বল, তিলোত্তমা বলতে পারবি? আচ্ছা জিনিসটা বলি, মানে এই যে এলসিআর এতদিন পড়লি, অনেকে বসে বসে ভাবছিল যে কি এলসিআর করে কি হবে, মানে কাজ নেই, একটা এলসিআর কে যুক্ত করে দেবো। বেসিক্যালি এলসিআর দিয়ে কি হয় জানিস তো, এই যে ধর রেডিও শুনি, মানে রেডিও শোনাটা উঠেই গেছে এখন, টিভি দেখিস, ধর এই যে তিলোত্তমা গিয়ে ধর কিছু তো দেখিস, টিভি দেখিস না, মানে ধর এই যে টিভিতে ধর চ্যানেল দেখবে গিয়ে, এখন আমন্ত কি করলো, ধর একটা সিরিয়াল দেখবে, তো সেটা সেটা আছে ধর 10-এ চ্যানেল, ঠিক আছে, 10-এ। এবার তাহলে তুই 10 মারলে তবে তো চ্যানেলটা খুললো। তার মানে এই যে চ্যানেল গুলো তুই প্রত্যেকটাতে আলাদা আলাদা করা আছে, তাহলে কি তোর বাড়িতে ওই যে কেবিলটা আসছে ওখানে কি সব আলাদা আলাদা ভাবে আসছে, লিখে দেয় নাকি 1 নম্বরে এত, 2 নম্বরে এত?
এভাবে থাকে না তো, তাহলে সমস্ত সিগন্যাল গুলো কিন্তু একসঙ্গে আসে, এটা মনে রাখবি। এবার অ্যাকচুয়ালি টিভি বা রেডিও, ধর রেডিও রেডিও ব্যাপারটা তো উঠেই গেছে, এখন আর শুনিস না। তা রেডিওতে ধর 98.3 তুই দিলি, কি হলো? হ্যাঁ, 98.3 কি আছে, রেডিও মির্চি, রেডিও মির্চি চলছে। তার ফ্রেন্ডশিপ এম আছে, তার মানে এরকম ছোট ছোট অনেকগুলো জায়গা থাকতো। তো তুই 98.3 দিলি, শুধুমাত্র কি চললো, মির্চি চললো। তাহলে ফ্রেন্ডস এফএম বা আদার্স গুলো চলছে না কেন? তার মানে কি, ওই প্রত্যেকটা জায়গাতে একটা করে এলসিআর বর্তনী করা আছে। প্রত্যেকটা তুই যে নব ঘোরাচ্ছিস, প্রতিটা নবে একটা করে এলসিআর বর্তনী করা আছে, এবং তাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কত করা আছে, সেটা চলবে। 98.3, তাহলে ওখানে একটা এলসিআর বর্তনী করা আছে, তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত, 98.3। এবার ভেবে দেখ, যখন এতগুলো সিগন্যাল একসঙ্গে আসছে, ও তাহলে কার সঙ্গে রেজোনেন্স করবে? 98.3 এর সঙ্গে। ওই যে বললাম, বাইরের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করবে কার সঙ্গে, ইনপুটের সঙ্গে। তাহলে যার সঙ্গে ম্যাচ করে গেল, তার জন্য কারেন্টটা সর্বোচ্চ, সেই চ্যানেলটা ধরবে, বাকি চ্যানেলগুলো আউট হয়ে যাবে। তাহলে এই এলসিআর না থাকলে কিন্তু এই টিভি রেডিও কিছুই চলতো না। তাহলে এলসিআর বর্তনী দিয়েই টোটাল এই এক্সেপ্টার সার্কিটটা বানানো হয়, বা গ্রাহক বর্তনী বানানো হয়। বোঝা গেছে? দুটো লাইন লিখে রাখ। যদি বর্তনীতে একই সঙ্গে বিভিন্ন কম্পাঙ্কের এসি ভোল্টেজ প্রযুক্ত হয়, বিভিন্ন কম্পাঙ্কের এসি ভোল্টেজ প্রযুক্ত হয়, তখন যে ভোল্টেজের কম্পাঙ্ক বর্তনীর শ্রেণী অনুনাদ কম্পাঙ্কের সমান হয়, শ্রেণী অনুনাদ সিরিজ রেজোন্যান্স, রেজোন্যান্স দু প্রকার হয়, সিরিজ প্যারালাল। আমাদের সিলেবাসে সিরিজই আছে খালি। ওকে, কার কম্পাঙ্ক, ভোল্টেজের কম্পাঙ্ক বর্তনীর শ্রেণী অনুনাদী কম্পাঙ্কের সমান হয়। কেবলমাত্র সেই কম্পাঙ্ক বিশিষ্ট প্রবাহ মাত্রা সর্বোচ্চ হয়, কেবলমাত্র সেই কম্পাঙ্ক বিশিষ্ট প্রবাহ মাত্রা সর্বোচ্চ হয়, এবং বাকিগুলি ক্ষীণ হয়ে যায়। তাই এলসিআর কে গ্রাহক বর্তনী হিসেবে ব্যবহার করা হয়। ওকে, এবার আরেকটা কোশ্চেন আছে রে, রোধ নির্ভর রেগুলেটর অপেক্ষা, রোধ নির্ভর রেগুলেটর অপেক্ষা ধারক নির্ভর রেগুলেটরের সুবিধা, রোধ নির্ভর রেগুলেটর অপেক্ষা ধারক নির্ভর রেগুলেটরের সুবিধা। রেগুলেটর নিশ্চয়ই জানিস। হ্যাঁ, এখন তো আবার সব স্মার্ট হয়ে গেছে, সব রিমোটে চলে, সেন্সর দিয়ে। বেসিক্যালি রেগুলেটর আগে কি ছিল, এই যে রেগুলেটর লাগানো আছে, কানেকশন কাটা আছে, বড় বড় যেগুলো ফ্যানের, কি হতো, ফ্যান বাড়ানো কমানো যেত। দেখবি একটু আগে, আগেকার দিনে এরকম বড় রেগুলেটর লাগানো থাকতো। এখন দেখবি বাড়ির রেগুলেটর গুলো সুইচ বোর্ডের মতো হয়ে গেছে। সুইচের সঙ্গে দেখবি একটা রেগুলেটর লাগানো থাকে, ছোট নব, তাতেই তুই কি করিস, ফ্যান বাড়াস বা কমাস, তাই তো? তাহলে এই যে রেগুলেটরটা লাগানো আছে, এটা কাটা আছে, এটা হচ্ছে রোধ নির্ভর, মানে এখানে রোধের উপর নির্ভর করে ফ্যানটা বাড়ানো কমানো। আর ওই যে সুইচ বোর্ডে যেটা থাকে নর্মালি, ওই ছোট রেগুলেটর গুলো সুইচের মতো, ওগুলো হচ্ছে ধারক নির্ভর, মানে ওগুলো ক্যাপাসিটার দিয়ে তৈরি করা হয়। তাহলে খুব সিম্পলি ভেবে দেখ সুবিধা কোথায়। এটা তো আমি এসিতেও পড়ি, এসিতে চোখ চোখ করে দিত,
ওরা সরি অফিসে পড়ি, তোদের পড়ানো হয়নি। আচ্ছা প্রথম গল্প, তাহলে এই গল্পটা বলেই নি। যদি বাল্বেরও হিস্ট্রি দেখিস, তাহলে প্রথম দেখবি 100 ওয়াটের বাল্ব গুলো ছিল, তাই তো? তারপরে এসে সেগুলো কি হলো না টিউব লাইট হলো, টিউব লাইট সিএফএল এলো, তারপরে এখন তো সব এলইডি হয়ে গেছে। যদি ভালো করে দেখি 100 ওয়াটের বাল্ব গুলো 1 ঘন্টা জ্বললেই মারাত্মক কিন্তু উত্তপ্ত হয়ে যেত, হাত দেওয়া যেত। টিউব লাইট অতটা হতো না, সামান্য উত্তপ্ত হতো, কিন্তু টিউব লাইটে হাত দেওয়া যেত। আর এখন তো এলইডি কোনোভাবে উত্তপ্ত হয় না। তার পার্থক্যটা কোথায় হলো? কারণ রোদ নির্ভর হলেই কি হবে, জুল তাপ উৎপন্ন হবে। ভেবে দেখ, রোদ থাকা মানে কি জুল হিট উৎপন্ন হবে। যখন এই টিউব লাইট বানানো হলো, টিউব লাইটে একটা চোখ থাকে দেখবি, এখানে লাগানো আছে স্টার্টার বা চোখ বলি আমরা। টিউব লাইটের বক্স আছে তো, ওই যে টিউব লাইটের চোখটা ঠিক ঠিক করতে হবে, না টিউব লাইট জ্বলছে না এরকম বলতাম আমরা। তাই চোখে কি থাকে, অ্যাকচুয়ালি রোদের মানটাকে কমিয়ে দেওয়া হয়, দিয়ে এল এর মানটা বাড়িয়ে দেওয়া হয়। তুই তো এসিতে দেখলি যে এল, সি, আর সবাই তো রোধের কাজ করে, কিন্তু এল কি করে, এল তাপ উৎপন্ন করে না। তার মানে কি, ওই জন্য টিউব লাইটে কি হচ্ছে, তাপটা কম উৎপন্ন হতো কিন্তু টিউব লাইটটা জ্বলতো। তার মানে আটটাকে কমিয়ে দিয়ে এল এর মাত্রাটা বাড়ানো হয়েছিল। তাহলে এখানেও সেই একই, মানে এল এর জায়গায় সি দিচ্ছি। তাহলে যখন রোদ নির্ভর রেগুলেটর ছিল তখন কি হতো, দেখবি রেগুলেটর গরম হয়ে যেত, অনেকক্ষণ ফ্যান চললে রেগুলেটর কিন্তু গরম হয়ে যেত। তার মানে কি, রোদ থাকা মানে জুল হিট উৎপন্ন হবে। কিন্তু ধারক নির্ভর রেগুলেটর গরম হয় না কেন? না ও বাধা তো দেবে। ওর রোধ কত, 1/ω/c। ও বাধা দিচ্ছে মানে রোধের কাজ করে দিচ্ছে, কিন্তু তাপ উৎপন্ন করে। এটাই হচ্ছে মেন সুবিধা। তাহলে কি লিখবো এক লাইনে, যে রোধ নির্ভর রেগুলেটরে তাপ উৎপন্ন হয়, কিন্তু ধারক নির্ভর রেগুলেটরে তাপ উৎপন্ন হয় না। রূপম জেগে আছিস তো রে? হ্যাঁ, তুই ঘুমিয়ে পড়বি ঠান্ডা ওয়েদারে। এরপরে মানে এটাই ধরতে পারি এসির লাস্ট টপিক, তারপরে কোশ্চেনে যাবো। এলসি অসিলেশন বলা হয়, বা এলসি স্পন্দন। অসিলেশন লিখতে পারিস। হ্যাঁ, আচ্ছা এলসির হিসেবটা একবার দেখে আসা যাক, কি বলছিস মিন্না? কি আছে? কে খাচ্ছে? কিসে খাচ্ছে? না আরশোলা, আরশোলা এমনি ভালো। হ্যাঁ, আরশোলা উপকারী, আরশোলা খাওয়া। আপনারা দেখ, তুই একটা সিম্পল কথা বল, মানে ইনকন তুই যদি চাইনিজ হয়ে জন্মাতি, তুইও খেতি, মানে আলটিমেট তোকে ছোট থেকে যেটা শেখানো হবে সেটাই তুই আবার ভেবে দেয়। ওরা কত কিছু পোকামাকড় খায়, ওদের তুই দেখবি স্ট্রিট ফুডে সব ভাজা, তুই এখন হয়তো খেতে পারছিস, ছোট থেকে তুই যদি অভ্যাস হতো তখন ওটাই খেতি। ঠিক আছে, বাড়ি থেকে বায়না করতে আজকে আরশোলা খাবো। মানে আমরা যেভাবে মানুষ হয়েছি ছোট থেকে সেটাই। চাইনিজের কাছে ওটাই ফেভারিট ডিশ একটা, অবশ্যই ফেভারিট ডিশ, ওইটাই নয়। কে ভয় পায়? ভয় পায় আরশোলাকে? এর দু চারটে ছেড়ে রাখবো না। ওইখানে দেখ না এবার থেকে। আচ্ছা এলসি, এলসি আর পড়ে নিয়েছি, এদিকে দেখ এবার। এলসি আর যখন পড়ে নিয়েছি, এই কলামটা আমি বাদ রেখেছিলাম তখন। এবার দেখ তো এলসি বোঝা যায় কিনা। এলসি মানে কি, এল আর সি এর বর্তনী। আচ্ছা যদি তুই দশা পার্থক্য করিস, এটা তো আমার জানাই ছিল, উপরে হয় এল এখানে হয় সি, শুধু আরটা নেই। আর নেই, এখানে আমি ভিআর লিখছিলাম, ভিআরটাকে আউট করে দেবো। এবার সেই একই কন্ডিশন হবে দেখ, যদি এটা বেশি হয় তখন কি ভিএল মাইনাস বিসি, যদি এটা কম হয় বিসি মাইনাস ভিএল। এলসিআরটা পড়ে ওই জন্য এলাম, ব্যাপারটা আরো সোজা লাগবে। দশা পার্থক্য তাই হবে, কারণ আলটিমেট যদি বেশি বা কম হয় কারেন্টের সঙ্গে দশা পার্থক্য কি হবে, এখানে শুধু 90 হবে, আর তো নেই। আর থাকলে 0-90 এর মাঝখানে হচ্ছিল, তাহলে এখানে দশা পার্থক্য কি হবে, যদি ভি এগিয়ে থাকে, আগেই বলেছিলাম ভি এর সাপেক্ষে বলি, তাহলে ভি যদি আই এর সাপেক্ষে এগিয়ে থাকে মানে কার জন্য, এল বর্তনীতে। ভি
এগিয়ে থাকে কার জন্য? এল বর্তনীতে। সেখানে দশা পার্থক্যকে কি বলছি আমরা? পজিটিভ। আর যদি পিছিয়ে থাকে তখন কি বলবো? নেগেটিভ। ওই জন্য যখন ল্যাগ করছে মানে পিছিয়ে আছে তখন কি মাইনাস, আর যখন লিড করছে তখন কি প্লাস। এর প্রত্যেকটা কিন্তু আগে পড়ে গেছিস, ওই জন্য আমি পুরো এলসিআরটা পড়ি এর ব্যাখ্যাতে এলাম। দেখ, তারপরে না হয় এলসি বলে একটু ছোট করে আমরা লিখে নেবো পুরো ব্যাপারটা। নেক্সট দেখ, তাহলে এর রোধ কি হবে? তুই জেড সমান কি বলছিলি বল? রুট অফ এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে? এক্সএল মাইনাস এক্সি বা এক্সি মাইনাস এক্সএল। তাহলে জেড সমান কি বলবো? এক্সএল মাইনাস এক্সি। মানে এলসিআর পড়ার পরে ব্যাপারটা অনেক সোজা হলো, তখন অনেক বেশি মাথা খাটাতে হতো। নিচের গ্রাফটা ভালো করে দেখ, আর ছিল বলে এলসিআর এর গ্রাফটা কি একটু উপর থেকে শুরু হচ্ছিল, আর নেই মানে গ্রাফটা কি হবে? টাচ করে দেবে অথম। এই তো ব্যাপার, মানে এলসিআর থেকে কোনো কিছু আলাদা নেই। তাহলে এই পোর্শনটা খালি একটু খাতায় লিখে নিই, এলসি বলে ছোট করে এই পয়েন্ট গুলো খাতায় লিখে রাখি। এলসি অসিলেশন যেহেতু পড়বো এটা একটু লিখে রাখি, তারপরে তো আবার গল্প করবো কোনো। এই কলামটা খালি একটু খাতায় ছোট করে লিখে নে, এলসি বর্তনী বলে। যদি এলসি বর্তনী থেকে ডিরেক্ট কিছু কোশ্চেন দেবে না, কিন্তু এলসিআর এর সঙ্গে তো সমান। যদি কোনোদিন ওরা বলে বসে যে এলসি অসিলেশন আছে তার মানে এলসি বর্তনী আছে, তখন বেকার ওর স্যার পড়ায়নি, বিনিময়ে তো হল খাপিয়ে দেবে। ওর যা খবর হবে অক্টোবরের 7 তারিখের পরে। আর সেম শেষ হচ্ছে অক্টোবরের 7 তারিখে। থার্ড সেমের অ্যান্সার কপি দিয়ে দেবো গ্রুপে। তার আগে দেবো না, পরীক্ষা চলবে যেহেতু। 7 তারিখে মিলে আগে নাম্বার জানবো কে কত পাচ্ছিস। এখানে তো আর ওয়েট করার দরকার নেই, এখানে তো সঙ্গে সঙ্গে উত্তর জানা যাবে। আর মিথ্যে বললেও লাভ কি আছে? থার্ড সেমের রেজাল্ট বেরোলে সবার রেজাল্টটা আমাকে পাঠাতে হবে, মুখে শুনবো না কারণ। ঠিক আছে, তখন আরেক কেস খেয়ে যাবি। ভুলে গেলে গন্ডগোল হয়ে গেলে এক দুটো হবে, তখন অ্যান্সার কপি মিলে টিলে বলে দিলি যে হচ্ছে 28-30, তারপরে দেখলাম 18-19 হয়ে গেছে। কোশ্চেন সোজাই হবে। আগের বছরের কোশ্চেনটা দিয়ে দেবো, অনেকেই কাছে আছে মনে হয়, কালকেই মনে সারা দেবো। সত্যি কি আগের বছরের কোশ্চেন কঠিন হয়েছিল? তুই বল। বলছে না, সেটাই সবাই বলছিল খুব কঠিন, কান্নাকাটি করছিল পরীক্ষা দিয়ে। ব্যাপারটা যে একটা সংখ্যক সবসময় কঠিন বলবে, এই হচ্ছে কঠিন বাস্তব। একটা সংখ্যক পরীক্ষা দিয়ে বেরিয়ে কঠিন বলবেই। যদি দিয়ে দিত যে এসির পুরো নাম, তাও দেখবি বলে কোশ্চেন কঠিন হয়ে গেছে। আজ কত দেখেছিস কোনো একটা সংখ্যক কঠিন বলবে, একটা সংখ্যক সোজা বলবে। মোটামুটি সোজা কেউ বলে না, মোটামুটি বলবে। সোজা বলাটা অহংকার হয়ে যায়। আর একটা সংখ্যক তো বুঝতেই পারে না কি বলবে, এটা হচ্ছে সব থেকে সমস্যা। এই পরীক্ষাকাল থেকে বেরোলে দেখবি একদম আমার কথা মিলিয়ে ওই ওই পরিবেশটা খুব সুন্দর। মানে একটা সংখ্যক দেখবি যারা মানে সবসময়, যারা ধর ভালো জানিস প্রথমেই, তারা যখন আলোচনা করবে, যারা একটু ফাঁকি বাজে একদম আলোচনায় তো অংশগ্রহণ করবে না, কারণ কোথায় কেউ উত্তর জিজ্ঞেস করে ফেলবে। একটু একটু দূরে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আলোচনাটা শুনবে কিন্তু একটু দূরে দাঁড়িয়ে। এবার ধর সে নিজেও বুঝতে পারেনি যে কোনটা আউট অফ সিলেবাস হয়েছে, কোনটা কি হয়ে গেছে। অনেক সময় হয়তো আউট অফ সিলেবাস দু একটা কোশ্চেন চলে আসে, ও দূর থেকে আলোচনায় খালি শুনবে। যদি শুনে ফেলেছে যে একটা আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে, তবে তাকে আর কে ধরে? গোটা হল মোটামুটি পুরো সেন্টার কাঁপিয়ে দেবে। হ্যাঁ, সিলেবাসের বাইরে কোশ্চেন চলে এসছে, হ্যাঁ এরকম করা যায়, ফালতু এই সেই। ঠিক আছে, আর কোনো কথা মানে তাকে তুই জিজ্ঞেস করতে পারবি না পরীক্ষা কেমন হয়েছে। তোর সঙ্গে দেখা হলেই বলবে সিলেবাসের বাইরে কোশ্চেন চলে এসছে, করা যায়। ঠিক আছে, আবার কিছু কিছু জন আছে দেখবে পরীক্ষা দিয়ে বুঝতেও পারে না পরীক্ষা কেমন হয়েছে, এটা আর একটা সমস্যা। ঠিক আছে, আমাদের সঙ্গে পড়তো নীরদ, নীরদ পল বলে একটা ছেলে, এমনি ওটা হোমওয়ার্ক তো সারাদিন, সেটা কথা নয়। এবার মোটামুটি তো একটা ব্যাচে দেখবি বোঝা যায়, মানে তুই তো নিজে জানিস যে কে কেমন পড়ে কেমন পরীক্ষা দিতে পারে। এইচএস পরীক্ষা দিয়ে প্রতিদিন বেরোচ্ছে মোটামুটি, বেরিয়ে পড়ে। ওর মামা আসতো প্রতিদিন, বলছে আমার মামা আজকে দারুণ হয়েছে। মানে আমাদের সময় তখন অঙ্ক ফঙ্ক হচ্ছে 100ই ছিল, অঙ্ক বাংলা ইংলিশ 100 আর বাকি প্র্যাকটিক্যাল গুলো 80 নাম্বার। ম্যাথ পরীক্ষা দিয়েও বলছে জীবনে ম্যাথ করতে দেখিনি, দারুণ হয়েছে ম্যাথ পরীক্ষা, 95 করে দিয়েছি। ফিজিক্স পরীক্ষা 98, মানে মানে 180-র পরীক্ষা
তাতে মোটামুটি 98-98 বলে দিচ্ছে, মানে প্র্যাকটিক্যাল নিয়ে মোটামুটি 2 নাম্বার ছেড়ে দিয়েছি, 3 নাম্বার ছেড়ে দিয়েছি, এরকম করে বলছে। আমরা নিজেরা টেনশনে পড়ে যাচ্ছি, কি বলে ব্যাপারটা। হ্যাঁ, আমরাই কি যারা পড়াশোনা করে নিয়ে এত সোজা কোশ্চেন চলে এসছে। তারপর দেখি রেজাল্ট বেরোতে বাংলা, ইংলিশ, বায়োলজি ছাড়া বাকি তিনটেতে ফেল। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেতেই ফেল। ফেল করে গেলে কাউকে কিছু বলা উচিত নয়, কিন্তু মানে আমি বলতে বাধ্য হয়েছিলাম। এবার ডেকে আমি বলছিলাম, শোন তুই কি বুঝতে পারিস না একদম কেমন পরীক্ষা হয়, নাকি মানে মামা ভালো ভালো খাবে বলে মিথ্যা কথা বলছিল। মানে তোর শুনে আমাদের কি অবস্থা হচ্ছিল জানিস? 3 বেরিয়ে বলছি 2 নাম্বার ছেড়েছি, 3 নাম্বার ছেড়েছি। হ্যাঁ, ঠিক আছে। মানে ব্যাপারটা ওটা নয়, মানে ওই যে দেখবি অনেকে লোকের দেখে লিখে তো কি লিখে তো জানে না, লিখছে মোটামুটি। এবার সেরকম ভরসাযোগ্য লোক খুঁজতে হবে নাকি বলছিল। না, প্রচুর ছেলে বলে দেখি, মানে বুঝতেই পারে না পরীক্ষা কেমন হয়েছে, বলবে মারাত্মক কিছু হয়ে গেছে, তারপর দেখবি রান্না পাচ্ছে। মানে এরকম স্টুডেন্ট লাইফে তো প্রচুর স্টুডেন্ট কাটিয়েছে, এরকম আমাদের এমএসসি তে একজন ছিল, ঠিক আছে। সে এরকম বলতো, বলছে আমাকে আমাকে হচ্ছে প্রফেসররা হচ্ছে আমার উপর রাগ, ওই জন্য নাম্বার কমিয়ে দাও। আমরাও বিশ্বাস করে নিয়েছিলাম এক সময় যে হ্যাঁ হয়তো রেগে ফেগে আছে, আগে ও ইন্ডিয়ান করতো, পার্টি পলিটিক্স করতো, হয়তো সেই জন্য নাম্বার ফাম্বার কমা। আর আমাদের সঙ্গে একজন পড়তো নিউটন বলে, আমার নামই নিউটন। হ্যাঁ, মানে বাবা মা জানতো ফিজিক্স নিয়ে পড়বে, নাম নিউটন দিয়েছিল, যাই হোক। তো ওর নামই নিউটন, ঠিক আছে। তো নিউটন নিউটন একদিন বলছে যে, বলছে তুই ওর কথা বিশ্বাস করিস না, চল ওর রুমে একদিন যাবো, তুই কিছু বলবি না, তুই শুধু ওর খাতাগুলো একবার দেখবি উল্টে, তারপরে তুই নিজে বলবি যে কেন ওর নাম্বার কম হয়। আমি ওর থেকে গ্রাজুয়েশন থেকে পড়ি, আমি জানি। এমনি গল্প করতে গেছি ওর রুমে, গিয়ে পড়ে খাতাপত্র গুলো উল্টে দেখছি, মানে এক হেডিং কোশ্চেনের অন্য উত্তর। প্রচুর পড়াশোনা করে, মানে হেডিং আলাদা, উত্তর আলাদা। খাতায় লিখে লিখে প্রচুর প্র্যাকটিস করেছে, পরীক্ষায় লিখলে কোন মাস্টার নাম্বার দেবে। আমাকে বেরোনোর পরে বলছে, "এবার বুঝে গেছিস তো, আর কিছু বলতাম না।" বলছে ওর এই জন্য সারা জীবন কম পায়, ওকে বোঝালেও বুঝবে না, তোকে উল্টো দিকে বুঝিয়ে দেবে। অনেক রকম লোকজন থাকে। আচ্ছা, এসি তো মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছি নাকি বল তিলোত্তমা? তাহলে সোজা কোশ্চেন তুই বল, ঠিক আছে। তোর জন্য, আর এই কোশ্চেনে তোর জন্যই তৈরি করা হচ্ছে। যদি না পারিস আমার কিন্তু মুশকিল হয়ে যাবে। তার একটা ব্যাটারি আছে। মানে আমি সবসময় কখনো জানতে চাই না যে ফর্মুলা বল এই অঙ্কটা করে দে, আমি জানতে চাই চ্যাপ্টারটা কি বুঝেছিস। এটা যদি না বুঝিস তাহলে বেকার পড়াশোনা। তার একটা বর্তনীতে আমি রোদ লাগিয়েছি, ক্যাপাসিটার এই জন্যই লাগালাম কেন না, আমরা আগেই বলি কেউ সঞ্চয় করে কিন্তু যেতে দেয় না। তো একটাতে আমি রোদ লাগিয়েছি, আর একটাতে কি লাগিয়েছি, কয়েল লাগিয়েছি। মানে একটাতে এল আছে, একটাতে আর আছে, দুটো একই ভোল্টেজে লাগিয়েছি। এবার পরিষ্কার কথা বল, দুটো দিয়ে কারেন্ট যাবে, এবং কারেন্ট যেতে যেতে একটা সময়তে কারেন্টের সর্বোচ্চ হবে। কোন বর্তনীতে কারেন্টটা সর্বোচ্চ হবে আগে? কোন বর্তনীতে কারেন্টের মান আগে সর্বোচ্চ হবে? ফার্স্ট এরটা না সেকেন্ড এর? এতদিন যে এসি পড়লাম, হ্যাঁ আবেশটা পড়লে হয়তো আরেকটু নলেজ বাড়বে, কিন্তু এসিতেও নলেজটা হওয়া উচিত। মানে এটা এটা সেই ব্যাপার, ডাক্তারের কাছে বলবে তোমার কি সমস্যা, না তুমি বই পড়াশোনা করো না, ঠিক আছে, এই তোমার সমস্যা যে তুমি বই পড়ো না। বুঝলি মিন্ময়, বল কোনটাতে আগে কারেন্ট সর্বোচ্চ হবে? হ্যাঁ, ওটাতে, এখানে, তাই তো। কনসেপ্ট জিরো হয় খাতাইলে, ঠিক আছে। পড়ে নিয়েছি অনেক কিছু, অঙ্ক ফঙ্ক অনেক কিছু হয়ে যাচ্ছে, সেটা অন্য কথা। সবার আগে মনে রাখবি এই এল এর কাজ জানিস তো, এল হচ্ছে সেই বন্ধু, মানে পরের দিন ক্লাস এখান থেকেই হবে, মানে তোর তো আবেশ বাকি আছে। এল হচ্ছে সেই বন্ধু, মানে অনেকটা বাঙালি, বাঙালিদেরকে চিনি আমরা সব থেকে, কারণ আমরা বাঙালি, গর্বের সহিত বলি বাঙালি, কিন্তু আলটিমেট দেখবি আমাদের সবার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। বাঙালিদের বৈশিষ্ট্য কি, তার পাশাপাশি একদম দুই বান্ধবী, দুই বন্ধু সুন্দর একদম থাকে, একসঙ্গে পড়াশোনা করে, এই করে। এবার এই থার্ড সেমিস্টারের গল্প বলছি, থার্ড সেমে গিয়ে কি হলো, একজন ধর কোনোভাবে 30-31 পেয়ে গেল, আর একজন 22-23-এ থেকে গেল। এবার দেখ, যে 22-23 পেয়েছে সে কি বলবে,
জানিস নি ওকে 31 কেন হয়েছে বল দেখি, কার পাশে বসছিল বল দেখি। ঠিক আছে, এটাই হচ্ছে কমন ব্যাপার, কার পাশে বসছিল বল দেখি। মানে আলটিমেট আমাদের বাঙালিদের এটাই স্বভাব, যখন দেখবি আমার সমানে বা আমার থেকে নিচে আছে তখন আমি কুমিরের কান্না কাঁদি। কারণ আবার যে 31 পেয়েছে সে ওই 23 যে পেয়েছে তাকে কি বলবে, খুব দুঃখ প্রকাশ করে, সত্যি সত্যি তো সত্যি কম পরিশ্রম করেছিস, কত পড়াশোনা করেছিস সত্যি, ঠিক আছে, এটা সত্যি খুব খারাপ লাগে, ঠিক আছে। মানে তখন দেখবি কুমিরের কান্না কাঁদে। মানে অসময়ে দেখবি খুব ভালো বন্ধু, যখনই দেখবি তাকে পেরিয়ে যাচ্ছে, বাঙালিদের স্বভাবই এটা, তখন দেখবি তার বদনাম করছে। এটা স্বাভাবিক ব্যাপার। আর তুই দেখবি ফ্যামিলি ফ্রেন্ড, তুই তাদের সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ড রেখেছিস যারা মোটামুটি তোর সমান বা তোর থেকে কমে আছে। তোকে যখনই এগিয়ে যাচ্ছে বা তোকে তখনই দেখবি বলবি, ও কি করে টাকা পয়সা করলো বল দেখি। জানিস নি আগে, ঠিক আছে, আগে জানিস নি তৃণমূল করতো, ঠিক আছে। Ultimate, মানে মানে আলটিমেট বাঙালিদের স্বভাব এটাই, মানে আমরা কোনোদিন সহ্য করতে পারি না যে আমার পাশের ব্যক্তিটা, বা ওই 3 ইডিয়টস ওই গল্পটাই দেখিয়েছিল যে বন্ধু ফেল করে গেলে দুঃখ লাগে, বন্ধু যখন ফার্স্ট হয়ে যায় তার থেকে বেশি দুঃখ হয়। কারণ বেসিক্যালি একই সঙ্গে ফাঁকি মেরেছি, ও ফার্স্ট হয়ে গেল আর আমার রেজাল্ট খারাপ হলো, এটা দুঃখ হয়, স্বাভাবিক, মানে হিউম্যান নেচার। বাঙালিদের মধ্যে এটা আরো বেশি আছে। তারা সবসময় মানে বাঙালিদের স্বভাবই হচ্ছে এলের নেচার। ও কি করে, তোর ভালো সময় তোকে মানে সবসময় তোকে বাধা দেবে, মানে এমন একজন, না তোকে কাছে যেতে দেবে না তোকে দূরে যেতে দেবে। তুই যখন বাঁচতে যাইবি তোকে বলবো মরে যা, যখন মরতে যাইবি তখন বলবো বেঁচে থাক, ঠিক আছে। তাহলেই দেখবি এই কয়েলকে চিনে যাবি, মানে আবেশ চ্যাপ্টারটা একদম জলের মতো হয়ে যাবে। আবেশের প্রথম দিন এই গল্পটাই আমি করবো, তাহলে তুই যখন বাঁচতে যাইছিস তোকে বলবে তুই মরে যা, মানে সবসময় তোকে বাধা দেবে। তাহলে তুই ভেবে দেখ, এ যখন কারেন্ট যেতে যাইবে এর মধ্য দিয়ে, তখন কি করবে, একে বাধা দেবে। একটু কাজই বাধা দেওয়া, একটু একটু ক্লাস 10-এ ফিরে যা, কি ছিল লেঞ্জের সূত্র। মানে এত কিছু যদি নাও বুঝি, লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র, এগুলো তো পড়েছিলাম। লেঞ্জের সূত্রে এই লাইনটা মনেই আছে, নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন হয় যে নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। ওই আবেশ চ্যাপ্টারটা বাকি রেখেছি, কিন্তু ওটা তো ট্রেনেও পড়ে এসেছি। তার মানে কি, ও যে কারণে সৃষ্টি হবে তাকে বাধা দেবে। তার মানে কি, এই এই কয়েলের মধ্যে দিয়ে যখনই কারেন্ট বাড়তে থাকবে, কারেন্ট যখন বাড়তে থাকবে ও তখন বাধা দেবে, কারেন্ট যখন কমতে থাকবে ও তখন আবার হেল্প করবে। বুঝে দেখ, তার মানে যখন কারেন্ট বাড়তে থাকবে ও তখন উল্টো দিকে একটা কারেন্ট পাঠানোর চেষ্টা করবে, আর যখন কারেন্ট কমতে থাকবে তখন ও একই দিকে কারেন্ট পাঠাবে। তাহলে ভালো সময়ের শত্রু, খারাপ সময়ের বন্ধু। তাহলে তুই যখন কারেন্ট প্রথম বাড়ছে ভেবে দেখ, আয়ের মান ইনক্রিজ করছে, তখন কি হবে, এ বাধা দেবে। তাহলে তো এখানে কারেন্টের সর্বোচ্চ আগে হবে, ভেবে দেখ। আর তো আর ওই রকম বাধা দেয় না। হ্যাঁ, মানে ওকে বাড়তে দেবে না ও, তখন এর সঙ্গে রোধটা আরো বেড়ে যায়, কারেন্ট আরো কমে যায়। কিন্তু এল আর যখন বদ্ধ করে, তুই ভালো কথা বলছিস, আর এর জন্য কি হয়, একই দিকে কারেন্টটা কমে, আর এল এর জন্য উল্টো দিকে কারেন্টটা কমে। তার মানে আলটিমেট দিনের সাথে কি হয়, ওই জন্য তো মাইনাস করছি। ভেবে দেখ, মানে মজা, খুব গল্পটা খুব মজাদার। এসি যদি বুঝে যাস এর থেকে ভালো কিছু লাগবে না, না বুঝতে পারলে পুরো অন্ধকার লাগবে। কি বলছে, তাহলে মনে রাখবি এ সব সময় বাধা দেবে, কারেন্ট যখন বাড়বে তখনও বাধা দেবে। আমি কতগুলো বর্তনী আস্তে আস্তে আঁকছি, তাহলে এইটুকু আগে ক্লিয়ার হলো কিনা, তাহলে সর্বোচ্চ কারেন্ট, এই জন্য তো আরে বুঝতেই পারি না। আরে তুই সর্বোচ্চ সর্বনিম্ন দেখিস, আর একটা ফিক্সড কারেন্ট চলে যায়। কারণ আর হচ্ছে পরিষ্কার মানুষ, মানে ও হচ্ছে যা সামনে বলে তাই পিছনে বলে। ও বাধা দেয় তো বাধা দেয়, ও প্রথম থেকেই বলে দিয়েছে আমি বাধা দিই, আমি তোমার পিছনে কাঠি করি, পরিষ্কার করে। আর এল হচ্ছে এরকম ব্যাপার, দেখাই হচ্ছে খুব ভালো বন্ধু, কিন্তু আলটিমেট পিছনে কাঠি করে। এই হচ্ছে বড় কথা। তার মানে প্রথমে এই দুটো বর্তনী এঁকে লিখে রাখ, যে ম্যাক্সিমাম কারেন্ট কোথায় হবে না, আর এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট হবে। তারপরে আমি এল আর সি কে কানেক্ট করছি। ওই ওই একটা কথা তোদের পুলি নেবো বলে না, কথাটা সত্যি, মানে ফিজিক্সটা যদি বইয়ের ভাষা পড়ে বুঝতে যাস, ও বোঝা আর হয় না। ফিজিক্সটাকে আগে তোকে নেচারালি ব্যাপারটা ফিল করতে হয়, তারপরে বইয়ের ভাষা বুঝবি। স্পন্দক বা অসিলেটার লিখে, এলসি অসিলেশন। এবার আমি একটা একটা করে বর্তনী আঁকছি। ফিজিক্সটা এবার পড়ে দেখ, এর থেকে ভালো কিছু নেই। খালি খালি তোরা দিন রাত করে বায়োলজি, কেমিস্ট্রি এই নিয়ে মেতে থাকিস। সুরজিৎ 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 তো মানে 12 পাস করার পর নাকি বায়োলজি পড়াবে। অতনু অতনু স্যার ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, এটা পড়াবে বলছিল।
অতনু স্যার ছেড়ে দিচ্ছে। না না, অতনু স্যার কমিয়ে দেবে, ব্যাচ কমিয়ে দিচ্ছে, এই জন্যই। অতনু স্যার ভালো কাউকে খুঁজে পাচ্ছে না শিফট করবে, ঠিক আছে। এই স্বর্ণবকে মোটামুটি বলবে বা বলেছে এরকম একটা শুনলাম, কিন্তু স্বর্ণবের তো প্রচুর চাপ থাকে। কাউকে একটা পেলে তবে তো শিফট করবে, এত স্টুডেন্টকে আবার হঠাৎ করে ছেড়ে দেওয়া তো চাপের ব্যাপার না। কি হচ্ছে? নির্ময় কি বলছিস? আর 22-25 বছর পড়াচ্ছে আর এনসিআরটি স্যারের এখন একটা বই লিখে ফেলার কথা। না বেসিক্যালি এই যে অতনু স্যার বল, নবেন্দু স্যার বল, এরা যে টাইম থেকে পড়াচ্ছে মানে সে সময় তো তোরা জন্মাসনি, আমিও ফিজিক্স কেমিস্ট্রি কি জিনিস জানি না, ঠিক আছে। এদের এদের অভিজ্ঞতা আলাদা জায়গায় আছে। মোটামুটি 9-9 করে 19-20 বছর পড়ে নিল এরা। তাহলে দেখ রিতম সুরজিৎ, আর সুরজিৎ তো বায়োলজিতে নাকি অনেকে 35-40 পাবে আমার টার্গেট আছে। অ্যারিস্টটল কবে আবার বায়োলজি পড়তো রে? না, সুরজিৎ হচ্ছে জগদীশ চন্দ্র বোস, মানে রেয়ার কম্বিনেশন অফ বায়োলজি অ্যান্ড ফিজিক্স। মানে ও হচ্ছে জগদীশ চন্দ্র বোস 2.0। কতগুলো আগে কয় লিখে ফেলি তাহলে বোঝাতে সুবিধা হবে। তোরাও পারলে এরকম কয়েল কতগুলো পরপর রেখে যা, কতগুলো পারবি, ঠিক আছে। একই কয়েল এরকম মানে একটাতে আবেশ থাকবে, একটাতে ধারক থাকবে, এরকম। হ্যাঁ, না, অত নাটক দরকার নেই, কাজের কাজ করো, ঠিক আছে? নাটক বেশি লাগবে না। অনেকগুলো এঁকে ফেলেছি, দেখি বোঝানো কমপ্লিট হয় কিনা, নাহলে আবার পড়া যাবে। একই, সবকিছু তো একই। এই প্রথমেরটা তো এমনি বোঝালাম, এবার এলসি অসিলেশনের কনসেপ্টটা বলছি। দেখ এলসি অসিলেশন এমন একটা জিনিস, আমরা ফোর্থ সেমে গিয়ে পড়বো, খুব মজাদার সার্কিট, যেখানে কোনো ব্যাটারি নেই কিন্তু কারেন্ট যায়। এখানে কোনো ব্যাটারি কানেক্ট নেই, ভালো করে দেখ, এল আছে আর সি আছে, ওর ব্যাটারি কানেক্ট নেই, কিন্তু কারেন্ট একবার স্টার্ট হলে কারেন্ট চলতে থাকবে, কারেন্ট থামে না। কিভাবে, সেটাই আমরা ব্যাখ্যা করবো। মানে ফিজিক্স টিজিক্স না পড়লে তো এসব বুঝতেই পারবি না, না। ফিজিক্স না থাকলে এখনো সেই প্রচুর ছাল চামড়া করে ঘুরে বেড়াতি, তার সকালবেলা মিনময় শিকারে যেত একটা বর্ষা নিয়ে, ঠিক আছে। বায়োলজি পড়লে ওই হতো, আর কিছু হতো না, ঠিক আছে? এবার দেখ, প্রথম হচ্ছে একটা ধর ধারককে, মানে অবশ্যই শক্তি নালে তো সংরক্ষিত হবে না। এদিকে দেখ ভালো করে, একটা ধারকে হচ্ছে কিছুটা আধান দিয়ে, মানে আধান দ্বারা ফুল চার্জ করে দিয়েছি, দিয়ে আমি ওটাকে বর্তনীতে লাগিয়ে দিয়েছি। এতে ভালো করে দেখাই যাচ্ছে যে ওপারে কি আছে, প্লাস আছে, নিচে মাইনাস আছে। এবার যখন তুই এটাতে এখানে লাগিয়ে দিবি, বেসিক্যালি কি প্রাথমিক অবস্থায় ধরছি কারেন্টটা আমার শূন্য ছিল, এটা একদম ইনস্ট্যান্ট, মানে যখন আমি লাগিয়ে দিলাম এটাকে। এবার আলটিমেট যখনই এই ধারকটাকে লাগালি, আলটিমেট কি হবে, কারেন্ট কোন দিকে যাবে বল? নেক্সট ছবি, কারেন্ট এদিকে ফ্লো করবে। এবার খুব মজার ব্যাপার হচ্ছে, তাহলে ধারক থেকে কারেন্ট ফ্লো করছে মানে কি, ধারকটা ডিসচার্জ হচ্ছে, মনে করে দেখ, এই আধান ছাড়ছে, তার জন্য কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে। আর এ কি করবে, সঞ্চয় করবে।
বাধা দিলেও তো শক্তি সঞ্চয় করবে, বাধা দিতে পারে। যেমন এর শক্তি কত ছিল, হাফ সিভি স্কোয়ার। আবেশ চ্যাপ্টারে পড়াবো, এই ব্যাখ্যাগুলো আবেশেই করবো, আবেশটা তোদের গ্যাপ দেওয়া আছে বলে। এটাই হয় হাফ এল আই স্কোয়ার। এই প্রমাণটা দেখে নেবো, এটুকু মনে রাখবি যে ধারক কত শক্তি সঞ্চয় করে, হাফ সিভি স্কোয়ার, আর আবেশ কত শক্তি সঞ্চয় করে, হাফ এল আই স্কোয়ার। তাহলে ভেবে দেখ, ওর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে ও তখন শক্তি সঞ্চয় করবে, এবং শক্তি সঞ্চয় করলে কি হবে, ও তো বাধা দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ওর কি হওয়া উচিত ছিল বল, মানে কারেন্টটা ওই দিক থেকে পাস করবে অবশ্যই, কিন্তু বাধা দেবে। বাধা দেবে মানে কি, উল্টো দিকে ও একটা কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে। তাহলে উল্টো দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করা মানে ওর সাপেক্ষে যে বিভবটা সৃষ্টি হবে সেটা এরকম, এইরকম উল্টো দিকে কারেন্ট ফ্লো করবে, মানে ও চাইছে এইদিকে কারেন্ট ফ্লো করতে। তাহলে ওর সাপেক্ষে যে ব্যাটারিটা সৃষ্টি হবে, বিভবটা, সেটা এরকম হবে। তবেই তো কি উপরের দিকে কারেন্ট ফ্লো করবে, মানে ও যে কারেন্টটা ফ্লো করার চেষ্টা করছে সেটা উল্টো দিকে, তার মানে তো বাধা দিচ্ছে। তাহলে এর এর সাপেক্ষে যে বিভবটা সৃষ্টি হলো সেটা কেমন দেখতে হবে, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তবেই তো উপরে কারেন্ট যাবে। ঠিক আছে, এবার ও বাধা দিতে 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 একটা সময় কি হবে বল, কারেন্টের মান সর্বোচ্চতে পৌঁছাবে। তাহলে কারেন্ট যখন সর্বোচ্চতে পৌঁছাবে, উল্টো দিক থেকে ভেবে দেখ, তখন এর চার্জ কত, 0। এটা নিঃস্ব হয়ে গেল। কারেন্ট সর্বোচ্চ হয়ে গেছে মানে কি, ধারক সমাধান ছেড়ে দিয়েছে, ধারক সমাধান রিলিজ করে দিয়েছে, ওর কাছে আর কোনো আধান নেই। ধারক বলছে আমার কাজ শেষ, আমার ডিউটি শেষ, এবার আমি ঘুমিয়ে পড়বো, আমার কাজ শেষ, ব্যাস। এইবার এল কি করছে, এল বলছে ঘুমিয়ে পড়লে তো হবে না, আমি এতক্ষণ শক্তি সঞ্চয় করেছি, আমি এতক্ষণ শক্তি সঞ্চয় করেছি, তাহলে কি হবে, আমি এবার ফ্লো করবো। এবার তুই ভেবে দেখ, ওর যখন কারেন্ট বাড়ছিল তখন ভালো কথা ছিল, যখন সি 0 হয়ে গেল, তাহলে আমি কি বললাম, এল কি না খারাপ সময়ের কি বন্ধু, তো খারাপ সময়ের বন্ধু। তার মানে এ এ ম্যাক্সিমামে পৌঁছে যাওয়ার পরে এবারে ওকে সান্ত্বনা দিচ্ছে, না বাবা কেন তুই এত আশা ছেড়ে দিচ্ছিস, আবারও তোর কিছু একটা হবে, তোর এখন আধার নেই তো কি আছে, পরে কিছু একটা তো হবে। মানে আলটিমেট ও আবার ওকে শেষ ভরসা দিয়ে যাচ্ছে, মানেটা বল। তাহলে শেষ ভরসা দিচ্ছে মানে কি, এবার ওর ভোল্টেজ কি হবে, মানে আমি যদি এর পরের ছবিটা আঁকি, এই জায়গাটাকে বুঝে গেছিস তো, আগে এই ছবিটা কমপ্লিট করে নে, ছবিগুলোতে লিখে রাখ ডাটা, যাতে পরে বুঝতে পারিস। আবার আমি গল্পটা বলতে আছি, তোর ছবিটা আঁক। তাহলে প্রথম কারেন্টটা শূন্য ছিল, এরপরে ধারক কি করেছে, হ্যাঁ ক্লাসটা তো পরে দেখে নিতেও পারবি, গল্পটা জানলে কিন্তু পুরো পরিষ্কার। ধারক কি করলো, এবার আস্তে আস্তে করে চার্জ ছাড়ছে, চার্জ ছাড়লে কি হবে, কারেন্ট যাবে। তাহলে কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো করছে। তাহলে কারেন্ট যখন ফ্লো করছে, কয়েল কি করছিল, আস্তে আস্তে করে আটকাচ্ছিল, ঠিক আছে, যখন ম্যাক্সিমাম পর্যন্ত যখন পৌঁছায়নি ও আটকাচ্ছিল, যখনই ও ম্যাক্সিমামে পৌঁছে গেল এবার তো মিনিমামের দিকে যাবে, ব্যাস ও তখনই পাল্টি মেরে দিল, এবার কুমিরের কান্না কাঁদবে। ঠিক আছে, তাহলে যখনই ও ম্যাক্সিমামে পৌঁছানোর পরেই কি হবে, ও ভোল্টেজ থেকে পাল্টি মেরে দেবে। তাহলে এবারে এর এর সাপেক্ষে ভোল্টেজ কেমন হবে, পুরো গিরগিটি। ঠিক আছে, কারণ আই ম্যাক্স পর্যন্ত ও ওপরে প্লাস নিচে মাইনাস বাধা দিচ্ছিল, যেই ও সর্বোচ্চ হয়ে গেছে, মানে সর্বোচ্চ হয়ে যাওয়া মানে কি এবার তো কমবে। তাহলে যখনই কমবে মানে ওই যে বলছে ঘুমোতে যাবে, এবার বলছে আর আমার কাজকর্ম নেই, আমার ডিউটি শেষ, এ তখন সান্ত্বনা দিচ্ছে, না ভাই কেন আশা ছেড়ে দিবি, ঠিক আছে কিছু তোর হবেই, তুই 1 মাস পর না পড়াশোনা কর না, তাহলে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার কি করছে, তখন ও একই দিকে দিচ্ছে, তার মানে আমার কোন দিকে যাচ্ছিল কারেন্ট বল, এইদিকে, ও তখন এইদিকেই কারেন্ট ফ্লো করবে। কারেন্ট কিন্তু একই দিকেই ফ্লো হতে থাকবে। এবারে ও সঞ্চয় করে নিয়েছে তো, ও সঞ্চয় করেছে মানে কি, এবারে ও কারেন্ট রিলিজ করবে, আবার ক্যাপাসিটরকে চার্জ করবে, বেচারা ক্যাপাসিটর ঘুমাতে পারলো না। এবার যখন আবার ও শক্তি শূন্য করে দেবে, তখন ক্যাপাসিটর ফুললি চার্জ, আবার ক্যাপাসিটর কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এই দিক থেকে যদি কারেন্ট ফ্লো করে, ক্যাপাসিটরে এবারে গল্পটা কি হবে, ও এবারে দেখবি ক্যাপাসিটরে এই দিকটা প্লাস সঞ্চয় হবে, এদিকটা মাইনাস সঞ্চয় হবে। তারপরে এই জন্যই তো এসি গতিচক্রে কারেন্টের ডাইরেকশন পাল্টে যায়। একটা কমপ্লিট হলো, তারপরে আবারও উল্টো দিকে কারেন্ট পাঠাবে, আবারও কি করবে, বাধা দেবে, আবার সর্বোচ্চ হয়ে গেলে আবার কুমিরের কান্না কেঁদে আবার একই দিকে কারেন্ট পাঠাবে, আবার ক্যাপাসিটরকে চার্জ করবে, আবার কি হবে, ওর প্লেটটা আবার পাল্টে যাবে। খুব মজাদার জিনিস, মানে আলটিমেট কোনো ব্যাটারি ছাড়াই একটা চার্জ ক্যাপাসিটর বর্তনীতে লাগিয়ে দিলে সারা জীবন চলবে। এটাই হচ্ছে ফিজিক্স, কোথাও পাবি। এলসি বর্তনীর গুরুত্ব হচ্ছে এটাই, যে কোনো ইনপুট ছাড়াই আউটপুট দেয়। এটা 4th সেমিস্টারে গিয়ে আবার পড়বো আমরা, মানে বেসিক নলেজটা এখানে আমরা নিয়ে রাখছি। জিনিসটা বোঝা গেছে না যায়নি, কে বুঝতে পারিস নি এখনো বল, না বুঝতে পারলে কিন্তু পুরো মাথা খারাপ হয়ে যাবে এটা।
তিলোত্তমা বুঝেছিস তো? হ্যাঁ, এটা একবার বলবো, আবারও বলছি আরেকবার কি, এখানে মাস থেকে তো কিছু বলা যায় না, প্রথম থেকেই ভাবতে হবে তোকে। প্রথম কারেন্ট যাচ্ছে, কারেন্ট বাড়ছে মানে জীবনে উন্নতি করছে, জীবনে উন্নতি করলে এল কি করবে, বাধা দেবে। তাহলে এল কি করছে, উল্টো দিকে কারেন্ট তখন পাঠাচ্ছে, তার ওকে বাধা দিচ্ছে, কারেন্টটা কমানোর চেষ্টা করছে, এবং ও ধীরে 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 সর্বোচ্চতে পৌঁছাচ্ছে। ওই জন্য বললাম কি আর বর্তনী আগে পৌঁছে যাবে, পৌঁছাবে কিন্তু ধীরে ধীরে পৌঁছাবে, জীবনে বাধা বিঘ্ন অতিক্রম করে ধীরে ধীরে পৌঁছাচ্ছে। আর যেই আই ম্যাক্স হয়ে গেল তখন কি হলো, ধারকের আদান শূন্য হয়ে গেল, ওই তো সোর্স ছিল। এবার ধারক বলছে আমার কাজকর্ম শেষ, আমাকে এবার বিদায় দাও। যেই ধারক বিদায় নেবে বলছে, তখন এল কি বলছে, বিদায় নেওয়ার কোনো জায়গা নেই ভাই, না তোর হবে, তুই চেষ্টা কর তোর হবে। তা আলটিমেট এমন মোটিভেট করে দিল বেচারাকে। এবার ওই খারাপ সময় কি, ও তো বন্ধু, তাহলে যেদিকে কারেন্ট যাচ্ছিল সেদিকেই যাবে, ওর সঙ্গে সঙ্গে গিরগিরি ভাবে পাল্টে গেল। যতক্ষণ সি ওর থেকে উপরে ছিল, ও ওর নামে বদনাম করছিল। যেই দেখলি সি আধান শূন্য হয়ে গেছে, তখন সি এর বন্ধু হয়ে গেছে, তখন যেদিকে কারেন্ট যাচ্ছিল সেদিকে কারেন্ট পাঠাচ্ছে। তাহলে কারেন্ট আবার পাঠাতে থাকলে কি হবে ভেবে দেখ, যদি কারেন্ট নিচের দিকে ফ্লো করে তাহলে আলটিমেট কি হবে, এখানেই তো প্লাস গুলো জমা হবে। তাহলে এখানে প্লাস জমা হলো, এখানে মাইনাস জমা হলো, এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল, কারণ আলটিমেট ইলেকট্রন জমা হয়, কিন্তু আমি কারেন্ট নিয়ে ব্যাখ্যা করছি তো। তাহলে উল্টো দিক থেকে ইলেকট্রন ফ্লো উল্টো দিকে হচ্ছে, তাহলে ইলেকট্রন গুলো গিয়ে কোথায় জমা হচ্ছে, এখানে। হয় কারেন্ট দিয়ে ব্যাখ্যা করবো, নাহলে ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করবো। ক্লিয়ার? তাহলে আবার দেখ, আবার ধারকটা চার্জ হলো কিন্তু কি উল্টো দিকে, তাহলে আবার এল পুরো শক্তিটা ছেড়ে দিল, সি পুরোটা ক্যাপচার করলো, কিন্তু চার্জটা হয়ে গেল উল্টো দিকে, তার মানে পরের বারে কারেন্ট কোন দিকে যাবে, উল্টো দিকে যাবে। আবার সেই একই রকম বাধা দেবে, তারপর আবার কুমিরের কান্না কাঁদবে, এইভাবেই চলতে থাকবে। একদম একটা কোনো স্টোরি বইয়ের থেকে খারাপ কিছু না, একটা গল্পের বই পড়ার মতনই যদি বুঝে যাস। এটাই হচ্ছে ফিজিক্সের মজা। আর না বুঝে যদি ইকুয়েশন আর সার্কিটের মধ্যে আটকে থাকিস, তোর জীবন আর কেউ ছাড়াতে পারবে না, বাঁচানোর কোনো জায়গা নেই। ও হসপিটালে নিয়ে গেল সরি বলে দেবে ডাক্তার। তার মানে এই জায়গাটা, এবার আমি শক্তি দিয়ে ব্যাপারটাকে একটু লিখি। এখানে পুরো ক্যাপাসিটারের পুরো শক্তিটা ক্যাপাসিটারে ছিল, এলে কোনো শক্তি ছিল না, এইদিকে সি এদিকে হচ্ছে এল, তাহলে পুরো শক্তিটা কত ছিল বল, হাফ সিভি স্কোয়ার। এবার এখানে গিয়ে কি করলো, দু বন্ধুর মধ্যে শেয়ার করলো, এ বললো তুই হাফ নে, আমি হাফ। তাহলে এর এখানে কি হলো, হাফ সিভি স্কোয়ারটা লিখি না, মানে সিভি স্কোয়ারটা সর্বোচ্চ লিখছি যখন, এটা সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার, আর কি হয়ে যাবে হাফ এল ওয়ান আই ওয়ান স্কোয়ার। ভাগাভাগি করে নিল, ভাগাভাগি করতে করতে দেখা গেল কি, যে সি আবার শূন্য হয়ে গেল। তাহলে একটা সময় গিয়ে কি হলো, পুরো শক্তি কোথায় চলে গেল, এলে চলে গেল। পুরো শক্তিটা কত, হাফ এল আই স্কোয়ার। এলে যখনই শক্তি গেল, ও আবার ডিসচার্জ করলো, আবার দুজনে শেয়ার করলো, আবার পুরোটা সি নিল। মিউচুয়াল ব্যাপারটা খারাপ নয়, একই শক্তিকে দুজনে ইনপুট করে পুরো সার্কিট চলছে, কোনো ঝামেলা নেই, বাইরের কারোর কোনো ব্যাপার নেই, ব্যাটারি লাগানোর দরকার নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র কি একবার ক্যাপাসিটারটাকে চার্জ করে বসিয়ে দিতে হবে, ওটাই শক্তি। তাহলে তো শক্তি সংরক্ষণ সূত্রে মিথ্যে হয়ে যাবে। ইনপুট ছাড়াই মানে কি, কোনো ফিক্সড ইনপুট দেওয়া থাকবে না, কিন্তু ইনপুট কোনটা, ওই ধারকটাকে যে চার্জ করে তুই বর্তনীতে বসিয়ে দিয়েছিস ওটাই ইনপুট। ক্লিয়ার না ক্লিয়ার? আর দরকার নেই, নর্মালি ওই ফিক্সড একটা কারেন্ট দিচ্ছে, কিন্তু কি একটা টাইম পরে ডাইরেকশন। হ্যাঁ, কেন ইউজ করবো না, আমার তো কারেন্টটা দরকার, তার কোনো বর্তনীতে কারেন্ট দরকার, তুই একটা এলসি এই ট্যাঙ্ক সার্কিট বসিয়ে দিলি, ক্যাপাসিটার চার্জ করে বসিয়ে দিলেই তো কারেন্ট যেতে থাকে বর্তনীতে। মানে আমার কোনো একটা, এবারে কি তুই একটা বিশাল প্রচুর পরিমাণ কারেন্ট দরকার সেটা হবে না, কিন্তু ছোটখাটো এই ফায়ার অ্যালার্ম, ছোটখাটো যে কারেন্ট গুলো লাগে সেগুলো কিন্তু ব্যাটারি ছাড়াই কাজ চলবে এর দ্বারা। সমান একটা সময় কি হবে, সবসময় না। হ্যাঁ, মানে এর সর্বোচ্চ ওর সর্বোচ্চ সমান, ওইটাই তো পুরো কনভার্ট করছে, মানে পুরো ক্যাপাসিটরের শক্তিটাই পুরো কয়েলের শক্তিতে কনভার্ট করে যাচ্ছে। হ্যাঁ, মানে সর্বোচ্চ মানগুলো সমান। এটা আমার তো বুঝেছিস তো, না বুঝতে পারলে আর কিছু করার নেই, এত সোজা করে তো বোঝা যাবে না কেউ। আমি একদম গল্প করে বোঝালাম যাতে বেসিকটা বুঝতে পারিস। প্রথমে যদি ইকুয়েশন ফিকুয়েশন লিখে দিতাম, বলতে এসি অসিলেশন পড়বো না, ঠিক আছে। এবার একটু ইকুয়েশনে যাচ্ছি, গল্প বোঝা গেছে তো, ওইভাবে এঁকে নিয়েছিস। এবার গাণিতিক ব্যাখ্যা, একটা বর্তনী আলাদা করে এঁকে ফেলি।
এই বছরে তোদের ওইটা সুবিধা হয়েছে যে গল্প ভুলে গেলি আবার দেখে নিবি। আগে আগে কি করতো, ওই যে সৌমিকের খাতায়, ওর খাতা নিয়ে তুই বুঝতে পারবি না কি লিখেছে। এই যে এই গল্পটা বলতাম না, ওর খাতাটা হচ্ছে স্টিকি নোটে করে লেখা আছে গল্প, ঠিক আছে? ও বাড়িতে গিয়ে সেটাকে লিখে নিয়ে ওখানে মেরে দিয়েছে, ঠিক আছে? পড়ার সময় ওইটাকে ওকে দেখতে হবে, নাহলে ভুলে যাবে ও। ওর খাতাটা পুরো স্টিকি নোটে ভর্তি ছিল। মানে কটা খাতা, ফিজিক্স খাতা, ওর খাতা, নৈশন্তীর খাতা, এদের খাতাগুলো পুরো স্টিকি নোটে ভর্তি। মানে যা বলবো সেগুলোকে ঘরে গিয়ে লিখে ফেলবে, লিখে ফেলে ওইখানে চিঠি রেখে দেবে। মানে পুরো একদম নীল, লাল, হলুদ সবুজ স্টিকি নোটে খাতা ভর্তি। এবার তো আমার বলে কাজ নেই, আর ঠিক আছে, আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি বলছিল তোমার? হ্যাঁ, ওর কত চাপ আমার। দেখ, গল্পটা বলেছিলাম বলে ইকুয়েশন গুলো আস্তে আস্তে করে বুঝতে পারবি। প্রথম দেখ, এই লাইনটা যে লিখছে আই সমান মাইনাস ডিকিউ ডিটি, সারা জীবন পড়ে এসেছে আই সমান ডিকিউ ডিটি, আজ বলছে মাইনাস ডিকিউ ডিটি। কেন? কারণ ধারকের যত আধান হ্রাস পায় তত কারেন্ট বাড়ে। এবার দেখ, ধারক যত আধান হ্রাস পায় ধারকের আধান কমছে, কারেন্ট বাড়ছে, তাই তো? তাহলে পাশে লিখে রাখ যে ধারকের কিউ এর মান হ্রাস পেলে বর্তনীর আয় বৃদ্ধি পায়। মাইনাসের অর্থটা লিখে রাখ, ধারকের কিউ এর মান হ্রাস পেলে বর্তনীর আয় বৃদ্ধি পায়। এটা ফার্স্ট লাইন, আমি একদম স্টেপ ওয়াইজ লিখছি। আবার এফসা সমান কি পড়েছিলাম আমরা, বল? এটা লিখেছিলাম, মানে বর্তনীতে লিখে এসেছি তো, মাইনাস এল ডিআই ডিটি, ওই একই বাধা দেয়। এবার মানেটা আরো পরিষ্কার হবে। কেন কয়েলের জন্য মাইনাস দিচ্ছিলাম? কারণ এ হচ্ছে গিরগিটি, যখন কারেন্ট বাড়বে এ বাধা দেবে, ঠিক আছে? গিরগিটির থেকে বেশি হচ্ছে কি বলেছে, বাঙালি মনে রাখবে যে আমরাই কয়েল, ঠিক আছে? তার মানে বুঝে যাবি, মানে এর থেকে ভালো আর ফিজিক্স বুঝতে পারবি না। তাহলে বল, এই বর্তনীর পুরো ইএমএফ কত হবে? সি এর সাপেক্ষে কত ছিল বল? কিউ বাই সি, এগুলো আগে লিখে গেছি। এখানে কত? এল ডিআইডিটি, তাই তো? তারপরে এইটা একে দিচ্ছে, এ একে দিচ্ছে, তার মানে মিউচুয়াল ব্যাপার। তাহলে কিউ বাই সি সমান কি হবে? এল ডিআইডিটি। একই দিকে লিখলে মাইনাস লিখতাম, একই দিকে লিখলে মাইনাস লিখতাম, আমি সমান দিয়ে লিখেছি, মানে ইকুয়েশনটা কি হবে? কিউ বাই সি। এটুকু লেখাই যায়। এবার বেসিক্যালি দেখ, এই এল ডিআইডিটিটাকে আরেকটু যদি ভেঙে নিই, দেখ এল ডি টু কিউ ডিটি স্কোয়ার লিখতে পারি কিনা? ফিজিক্স পড়ছি, এইটুকু তো লেখাই যায়, মানে সমস্যা থাকার কথা নয়। লেখা যায় ইকুয়াল টু কিউ বাই সি হবে। ও, এখানে একটা মাইনাস চলে আসবে তো, তাই না? কারণ আই সমান ডিকিউডিটি লিখছি তো, ওটা তো আগের লজিক অনুযায়ী শুধু ডিকিউডিটি বসিয়ে দিচ্ছি। এখানে আই সমান মাইনাস ডিকিউডিটি, তাই না? তার মানে পুরো ব্যাপারটাকে একদিকে নিয়ে চলে যাই, এল ডি টু কিউ ডিটি স্কোয়ার প্লাস কিউ বাই সি ইকুয়াল টু 0। যেখানে বুঝতে পারবি না সঙ্গে সঙ্গে বল, তিলোত্তমা। আর পরে কি বলবে এই লাইনটা কি ছিল, এই পর্যন্ত বুঝেছিস কিনা? একই না, ব্যাস। সমস্যাটা কোথায় ধরতে হবে? তাহলে ডি টু কিউ ডিটি স্কোয়ার, এই এলটাকে ভাগ করে দে, প্লাস, দেখ একটু চেনা চেনা লাগবে এবার টার্মগুলো, লিখতে পারি একই না? এই 1/LC সমান ওমেগা জিরো স্কোয়ার ইন্টু কিউ, লিখতে পারি। ওমেগা জিরো মানে কোনটা বলছি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মনে করে দেখ। এই তো করেছিলাম ওমেগা এল সমান 1/ওমেগা সি। তাহলে ওমেগা স্কোয়ার সমান কত ছিল? 1/LC। এই ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে কেমন একটা এই দ্বিঘাত সমীকরণের চেনা চেনা ফর্মে আমরা আসছি আস্তে আস্তে এই পর্যন্ত, ওকে? কিন্তু এর সমাধান ম্যাথমেটিক্সে আমরা করি না, যেটুকু আমি জানি ক্লাস 12 পর্যন্ত এর এর সমাধান আমরা নেই। যেহেতু ম্যাথমেটিক্সে নেই, খালি খালি ফিজিক্সে শিখিয়ে কি হবে? তাহলে এটা সমাধানের একটা ফিক্স ট্রিক আছে, লেখ। সাধারণ সমাধান ধরে নেওয়া হয় কত? সমাধান হলো, যেহেতু টাইম ফাংশন তার মানে সাইনোসয়েডাল ইকুয়েশন হবে। তাহলে কিউ ইকুয়াল টু এ কস ওমেগা জিরো টি প্লাস বি সাইন ওমেগা জিরো টি।
এটা ভাবার দরকার নেই কোথায় এ ছিল কোথায় বি ছিল, জাস্ট দুটো কনস্ট্যান্ট নিয়েছে। তার মানে এটার সমাধান হবে সাইন কসের যোগফল হবে, একটা কস ওমেগা টি একটা সাইন ওমেগা টি। এটা আগে সাধারণ সমাধান লিখলাম, এরপরে এখান থেকে প্রপার সমাধানে যাব। এটা যে ব্যাক প্রসেসে ইজিলি সমাধান করা যায়। ওকে, এবার ব্যাখ্যাতে যেতে হবে আবার সেই গল্পে। টি ইকুয়াল টু যখন 0 ছিল একদম প্রাথমিক অবস্থায়, তখন আধানটা তো সর্বোচ্চ ছিল, নাকি না? ক্যাপাসিটরের পুরো চার্জটাই ছিল। টি ইকুয়াল টু টি0 তে কিউ ইকুয়াল টু কি লিখবো? কিউ0। এবার তুই যদি এখানে টি ইকুয়াল টু টি0 বসিয়ে দিস, কিউ0 এখানে হলো 0, যদি বসিয়ে দিস কোনটা 0 হয়ে যাবে? সাইনটা 0 হয়ে যাচ্ছে, তাই না? আর এটা কত হয়ে যাবে? 1। তাহলে অ্যাকচুয়ালি কিউ0 ইকুয়াল টু এ, এর ভ্যালু বেরিয়ে গেল কত? জাস্ট আমি এলসি অসিলেশন থেকে বসাচ্ছি যে যখন আমার প্রাথমিক অবস্থা তখন আধানের মান সর্বোচ্চ। তাহলে আমি টি এর ভ্যালুটা ইকুয়েশনে যদি 0 বসিয়ে দিই, দেখ সাইনটা 0 হয়ে গেল, কসটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে কি কিউ0 ইকুয়াল টু এ, তাহলে এর ভ্যালু কত বেরিয়ে এলো? কিউ0। আবার নেক্সট কন্ডিশনে যা, টি ইকুয়াল টু 0 তে কারেন্টটাও তো 0 ছিল, নাকি না? যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন ডিকিউ ডিটি কি 0। তাহলে এই যে ইকুয়েশনটা এটার আগে ডেরিভেটিভ করে দাও, এটা ডেরিভেটিভ করে তারপরে আবার 0 বসে, কিউ এর ডেরিভেটিভ করে ডিকিউ ডিটি বের করে দাও, কত আসবে? এটা যদি ডেরিভেটিভ করি, কসের ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস সাইন। তাহলে মাইনাস এ ওমেগা 0 সাইন ওমেগা 0 টি প্লাস বি ওমেগা 0 কস ওমেগা 0 টি, নাকি না? এবার আবার কন্ডিশনে চলে যায়, টি ইকুয়াল টু 0 তে এটা 0। তাহলে এটা 0 ইকুয়াল টু টি ইকুয়াল টু যদি 0 হয় কি? এটা শূন্য হয়ে যাচ্ছে। আর এটা এটা নন 0। তাহলে আমার স্বাভাবিক বুদ্ধি, উপস্থিত বুদ্ধি কি বলে? বিটাকেই 0 হতে হবে। কসটা তো 0 নয়, কিন্তু রেজাল্ট 0 হচ্ছে, তার মানে কি বিটা 0। আমার মানে বলি ডিকিউ ডিটি 0 বসিয়ে দিয়েছি, তাহলে টি ইকুয়াল টু 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, সাইনটা 0, কসটা 0 নয়, কিন্তু বলছে তো এই পুরোটা 0 হতে হবে, কারণ এদের যোগফল তো 0। এটা 0 হয়ে গেছে, এটা নন 0, তার মানে পরিষ্কার কথা কোনটা 0? অ্যাকচুয়ালি বি 0। কস ওমেগা টি 0 নয়, ওমেগা 0 0 নয়, তাহলে কাকে 0 হতে হবে? বি কে 0 হতে হবে। মানে আমি বলছি দুটোর যোগফল 0, একটা বলছি 0 আর একটা বলছি 0 নয়, তাহলে সেটাকে যদি 0 হতে হয় তার ভেতরে কোনো একটা টার্মকে 0 হতে হবে। তাহলে কস ওমেগা টি 0 হচ্ছে না, ওমেগা 0 0 নয়, তাহলে কে 0? বি 0, নাকি না? তাহলে দেখ আমার সমাধান এমনিও বেরিয়ে চলে এলো। অ্যাকচুয়ালি তাহলে কিউ এর সমাধান কি হলো? কিউ ইকুয়াল টু কিউ0 কস ওমেগা 0 সাইনটা থাকবে না, বি 0 হয়ে গেছে, এটাই হচ্ছে সমাধান। বুঝছো? তাহলে এখান থেকে আই বের করে নিতে পারি, আই সমান কি হবে? মাইনাস ডিকিউ ডিটি বলছিলাম, লিখে ফেল। এই দুটো হচ্ছে এমসিকিউ তে দিতে পারে, সিলেবাসে লেখা আছে অসিলেশনের গাণিতিক ব্যাখ্যা করতে। তাহলে কিউ0 ওমেগা 0 মাইনাসটা আউট হয়ে যাবে। ডেরিভেটিভটা মোটামুটি এখন আমরা জানি, যে জানিস না তার খুব কপাল খারাপ, আর শিখবি না, কোনোদিন ছেড়ে দিবি। বোঝা গেছে না? যাই তাহলে যদি এখান থেকে ছোট ছোট কোশ্চেন দেয় যে মোট শক্তি তাহলে কত, এলসি অসিলেটরের মোট শক্তি কত, তাহলে হয় হাফ সিভি স্কোয়ার, নাহলে হাফ এল আই স্কোয়ার। যে কোনো একটাতে এইটা কনভার্ট করবে, তোমার কনফিউজার কিছু নেই। তুই হয়তো ভাবি একটা অপশন দেওয়া থাকবে হাফ সিভি স্কোয়ার প্লাস হাফ এল আই স্কোয়ার, ওটা কিন্তু দাগ দিতে যাবি না, তো ও দেখবি না পড়ে গেলে ওটাই দিই, যে এল আছে সি আছে, দুর্যোগ হয়ে যাবে। এইভাবে কিন্তু বোকা বানিয়ে দিতে পারে পরীক্ষা। ঠিক আছে, এলসি অসিলেশন বোঝা গেল না যায়নি, ঠিক আছে তো? ব্যাস, এসি শেষ, এসি শেষ। হ্যাঁ, এরপরে শুধু ট্রান্সফরমার হেডিং পাবে, মানে এটা এসিতেও পড়া যায় আবেশেও পড়া যায়। ট্রান্সফরমার ব্যাপারটা আমাদের কাছে খুব কোশ্চেন সাইন। ট্রান্সফরমার কি, যে বলে না ট্রান্সফরমারে আগুন ধরে গেছে, কারেন্ট চলে গেছে, দেখবি রাস্তা ধারে বক্স থেকে মনে হয় কি একটা বিশাল বড় একটা সার্কিট ফার্কিট লাগানো আছে, আর মনে হয় মারাত্মক একটা বিশাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না হলে ট্রান্সফরমার বুঝতে পারবি না তুই। ফিজিক্যালি কিছু নেই, ওটাও একটা ঢপবাজি, ট্রান্সফরমার খুললে বুঝতে পারবি ভেতরে কি থাকে।
মানে এরপর থেকে হ্যাঁ, তবে আবার বেশি কায়দা করতে গিয়ে ঠিক করতে যাস না, ওখানে এত ভোল্টেজ থাকে, যদি ঠিকঠাক না জানিস ঝামেলা হয়ে যাবে। হয়তো ট্রান্সফরমারে অনেক সময় পড়ে না, এইগুলো পড়ে যায় হ্যান্ডেল গুলো, এবার ওটাকে তুলতে চলে গেলে তুই জানলি না হয়তো, বেশি কায়দা মারতে গিয়ে তখন একটু মুশকিল হয়ে যাবে। মানে বেশি দেখাতে যাবি না ফিজিক্স জানি, মুশকিল। এই বিশেষ করে রূপমটাকে ভয় আছে। হ্যাঁ, ও তো সাইন্টিস্ট, কোথায় দেখবি এক্সপেরিমেন্ট করতে পারে। ও এখনই হয়তো ক্লাস বন্ধ করে বলবে একটু ট্রান্সফরমারটা দেখে আসি। কি এও সাইন্টিস্ট নাকি? একই রিসার্চ সেন্টারে কাজ করে নাকি? ও না, রূপম মোটামুটি, তবে হ্যাঁ রূপম ইঞ্জিনিয়ারিং করলে জীবনে কিছু করে ফেলবে, ওর একটা নতুন নতুন কিছু ব্যাপার এটা করার ইচ্ছে আছে। আচ্ছা, বেসিক্যালি দেখ কিছু থাকে না, এরকম একটা কয়েল থাকে ধর কোর, মানে তার দুদিকে দুটো কুণ্ডলী থাকে, একটাকে বলি আমরা কি প্রাথমিক কুণ্ডলী পি, আর একটাকে বলি গৌণ কুণ্ডলী এস। এর পাক সংখ্যা থাকে ধর N1, এর পাক সংখ্যা থাকে N2। এর তড়িৎচালক বল ধর এপসা 1, এর তড়িৎচালক বল এপসা 2। ওকে, এটুকু আগে লিখে ফেল, বাংলাতেই লিখে রাখবি, একদিকে প্রাথমিক কুণ্ডলী, একদিকে গৌণ কুণ্ডলী। এরকম থেকে বুঝতে পারছিস তো নাকি রে? না, আমি থেকে এখন তো এটা তো বোঝে 11 তো ঘুমিয়ে পড়তো, ঠিক আছে। দেখ অফিসিয়ালি আর বললাম 4টে ক্লাস আছে, তার মধ্যে পরের দিনই ধরে নে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অলরেডি মানে বলে রাখি আমি এই ক্যাপাসিটি একটু করেইছি, ওই জন্য অনলাইনে মানে রেকর্ডিং ক্লাস আজকে কিন্তু কমপ্লিট আমার 3rd সেমিস্টার। সুতরাং আমি দুটো ব্যাচে দুটো পার্ট আলাদা করে করিয়েছি, আজকে রেকর্ডিং ক্লাস কমপ্লিট হয়ে গেছে এটা নিয়ে। সুতরাং ওই পরের যে 4টে ক্লাস আছে বললাম, দুটো রেকর্ডিং, দুটো নর্মাল ক্লাস, মানে আর দুটো ডেটের মধ্যে সিলেবাস শেষ করবো। মানে এই লাস্ট এক সপ্তাহের মধ্যে ধরে এটা 4টে ক্লাস করতে হবে, ফিজিক্স ছাড়া আর কিছু পড়াশোনা করতে হবে না, তারপরে বাকি সব পড়বি, সিলেবাস শেষ করবো। দেন একদম আমি যেমন করে বলে রেখেছি, প্রত্যেকে যার যে যে টপিক গুলো ডাউট আছে, প্রথম স্থির তড়িৎ হয়, স্থির তড়িতে যে যে জায়গাগুলো কোশ্চেন করতে পারি না সেগুলো দরকার হলে একটা করে বলেছি, ছোট করে একটা ডায়েরি কিনে নিবি, খুলে যাবি, ঠিক আছে। একটা ওই দোকানের পর থেকে গিয়ে একটা করে ছোট ডায়েরি আর একটা ওই 10-15 টাকার একটা খাতা কিনে নিবি। ডায়েরিতে কি করবি, যে যে জায়গাগুলো অসুবিধা সেগুলো নোট ডাউন করে রাখবি, আমাকে সেগুলো পাঠিয়ে দিবি। প্রত্যেকে সেপারেটলি কাগজে না লিখে পাঠানো, হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিবি, আমি দেখবো যে কোথায় কোথায় অসুবিধা, সেইগুলো কিন্তু আমি প্র্যাকটিস করাবো, আর যেগুলো যেগুলো অসুবিধা হচ্ছে। তবে তার আগে কি করব, তার আগে পুরো থিওরিটা আমি আরেকবার রিক্যাপ করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার 2 ঘন্টা করে আবার রিভাইজ করাবো, যারা প্রথম থেকে পড়িসনি তাদের এটাই কিন্তু শেষ সুযোগ। এবং ওই 2 ঘন্টা যদি শুনে নিস আশা করি চলে যাবে কাজ, ঠিক আছে। মানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে একদম টপিক, মানে এখানে তো আমাকে আর ব্যাখ্যা করতে হবে না, ব্যাখ্যাগুলো তোরা বুঝিস, এবং যেদিন যেটা রিভাইজ করাবো সেই খাতাটা সঙ্গে নিয়ে আসবি, ঠিক আছে। যে টপিক গুলো করাবো সঙ্গে সঙ্গে ক্যালকুলেশনটা দেখে নিতে পারবি, একদম টপিক ধরে ধরে তার রিলেটেড কি কি কোশ্চেন আসে, কোনগুলো প্রয়োগগুল কোশ্চেন, সেভাবে পড়ে যাবো। রেডি আমি করিয়ে দেবো, কোনো চাপ নেই, শুধু আমার কথা শুনে চল, ফিজিক্স কোনো চাপ হবে না পরীক্ষার সময়। হ্যাঁ অবশ্যই করাবো, বললাম তো টোটাল 4টে ক্লাস বাকি, দুটো অনলাইন করাবো, দুটো অফলাইন করাবো, মানে এক সপ্তাহে পুরোটাকে কভার করবো। এটা তুই আগে ভেবে চিন্তে তবে বাড়ি যাবো, কারণ দিনের শেষে মনে রাখবি যত তাড়াতাড়ি প্র্যাকটিস স্টার্ট করবো তত বেশি নাম্বার পাবি, যত তুই পড়াশোনা করে নে রিভাইজ না হলে কোনো নাম্বার পাবি না, রিভাইজই মেন। মানে 1 মাস প্র্যাকটিসের পরে নিজেরাই বলবি ফিডব্যাক যে হ্যাঁ মোটামুটি ফিজিক্স হয়ে যাবে। এখন যারা এখনো আশা ছেড়ে বসে আছিস তাদেরও আশা ফিরে আসবে, ঠিক আছে, নাকি ওর মৌনিকা? ঠিক আছে, মানে মেন ব্যাপার জানিস তো, আমি মানে পরিষ্কার কথা, তুই পুরোনোদের জিজ্ঞেস করবি, ওই যারা পড়াশোনাও করে না দিন রাত গালাগালি খেয়ে কেন আমার কাছে পড়ে থাকে জানিস, আর শেষকালে সিলেবাস শেষ করে দিলে বাকি টিচাররা আর পাত্তা দেয় না, কিন্তু উল্টো জিনিসটা আমার কাছে হয়। কারণ আগে আগে যখন থিওরির পরীক্ষা হতো আমি জিজ্ঞেস করবি পুরোনোদের ব্যাচ আলাদা করে, মানে যারা সারা বছর পড়েনি তাদের জন্য আলাদা ব্যাচ করে দিতাম, তাদেরকে সবকিছু করাতাম না, প্রতি চ্যাপ্টারে 4-5টা করে কোশ্চেন করাতাম যাতে বেরিয়ে যেতে পারে, এবং মোটামুটি 65-70 এভারেজ তারা পেয়ে গেছে বাকি সাবজেক্টে যাই হোক, ঠিক আছে। হ্যাঁ
চাপ নেই, তুই 4 সেমিস্টারে 30 পাবি, তুই 3rd সেমিস্টার নাম্বার আন। 4th সেমে আমি যা বলে দেবো তার বাইরে কোনো কোশ্চেন যাবে না, এইটুকু অভিজ্ঞতা আছে। এমসিকিউ হয়তো সম্ভব নয় 4th সেমে, মানে এর আগে পর্যন্ত থিওরির পরীক্ষায় গোটা উলুবেরিয়া যে টিচারের কাছেই পড়ুক, সৌমসারের সাজেশন পড়েই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, বড় কথা এটা পরিষ্কার কথা। সৌমিক তো যতদিন নিয়ে বলছে স্যার সবাই বসে আছে, কবে আপনি কোশ্চেন দেবেন, স্যার তাড়াতাড়ি দিন, গোটা উলুবেরিয়া বসে আছে কোশ্চেন সেট থেকে পড়বে। ঠিক আছে, যে কপিটা দিয়ে দেবো তোকে ওর বাইরে কিছু আসবে না। তবে সেটা দেবো কি লাস্ট 1 মাস আগে, ভাবিস না প্রথম থেকে দেবো, তাহলে ফাঁকি মারবি। এটা হচ্ছে বড় কথা। না, প্রথম থেকে পড়ানো 4th সেম খুবই সোজা। 3rd সেমে নাম্বার নিয়ে 4th সেমে 25-এর নিচে কেউ পাবি না। 4th সেম খুবই সোজা। 3rd সেমে যদি 25 আনতে পারিস 80 হয়ে যাবে, এটা মাথায় রাখ। এই সেমে যা হোক করে লোকে দেখে টুকে পুকে যা পারবি করবি, 25 দিন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আছে, নাম্বার পাওয়াতে কোনো অসুবিধা নেই। মানে তুই ধর লোকের দেখে টুকে এলি, 2 দিন লোক বলবে তুই লোকের দেখে টুকেছিস, মানে দেখ চেষ্টা করে। ঠিক আছে, দেখ এখানে তোকে আমি টুকতে দেবো না, কিন্তু আলটিমেট পরীক্ষা থেকে তুই যা পারবি কর, নাম্বার নিয়ে আয়। কারণ 2 দিন লোক বলবে যে হ্যাঁ তুই টুকেছিস, তারপরে কি মার্কশিটে তোর নাম্বারটা থেকেই যাবে। তবে এটাও মনে রাখবি, তুই যদি লোককে কিছু বলতে পারিস তবেই লোক তোকে দেখাবে। তাহলে তুই ভাব, তোকে তো আরো বেশি করে পড়তে হবে, তাই না? আচ্ছা, এদিকে দেখ এবার, এদিকে দেখ এবার। এবার ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি কি হয় বল দেখি, দুটো কুণ্ডলিতে পাক সংখ্যা আলাদা থাকে। এবার এই যে এফসা সমান এই যে এন ডিফাই ডিটি, এটাই তো ছিল অ্যাকচুয়ালি ফ্যারাডের সূত্র। ভেবে দেখ, যে তড়িৎ চালক বল ক্লাস 10-এ ভাষাতে পড়েছিস, আবার যখন আবেশ পড়াবো ইকুয়েশনটা দেখাবো। যে তড়িৎ চালক বল আবিষ্ট হয় সেটা কি, হ্যাঁ, চৌম্বক বলরেখা সংখ্যার পরিবর্তনের হারের সমানুপাতিক। এটাই ফ্যারাডের দ্বিতীয় সূত্র ছিল, যেখান থেকে আমরা তড়িৎ চালক বলের মান নির্ণয় করছিলাম। ক্লাস 10-এ কিন্তু প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, লেঞ্জের সূত্র তিনটেই ছিল। তাহলে বেসিক্যালি কি, ফাইটা বলতে কি চৌম্বক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স পড়েছি। তাহলে সেখানে কি পড়েছিলাম, ই ইন্টু এ, এখানে তাহলে কি হবে বল, বি ইন্টু এ। জিনিসটা দেখি, যদি পরের ক্লাস থেকে এটাতেই আসবো আমি, তাহলে ফাই সমান বি ইন্টু এ। তাহলে এফসা সমান কি হয়, এন ডিফাই ডিটি। এগুলো আবার আলোচনা হবে, ভয়ের কিছু নেই, আবেশটা গ্যাপ আছে বলে একটু নতুন লাগে। আর এদিকটা কি হচ্ছে, এন ডিফাই ডিটি, এটা শুধু এন টু হয়েছে। এবার সামনে মাইনাস কেন, সামনে মাইনাস কেন, কারণ সেই বাধা দেয়, একই কাজ, এও তো কয়েল, এরও সেই একই স্বভাব, বাধা দেবে। এবার কথা হচ্ছে, আমি যদি এই দুটো লিখতে পারি ভেবে দেখ, তাহলে এফসা 2/এফসা 1 কত আসে, বাকি সব তো কেটে যাচ্ছে। মানে আমি একটা লাইন শেষে লিখে দেবো, ওটা জানলেই ট্রান্সফরমারের অঙ্ক হয়ে যাবে। তারপরে এখানে কি বলা হচ্ছে, যদি এখানে দুটো লাইন একটু আলাদা করে লিখি, ধর n2 গ্রেটার দ্যান n1, তার মানে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাকে বাড়াচ্ছি, n2 গ্রেটার দ্যান n1, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাকে বাড়াচ্ছি। তাহলে ভেবে দেখ, এফসা 2 গ্রেটার দ্যান এফসা 1 হবে, একইটা। n2 গ্রেটার দ্যান n1 মানে কি, এফসা 2 গ্রেটার দ্যান এফসা 1। মানে যে এর আগে কিছু বুঝিসনি, খালি এই লাইনটা মনে রাখবি, এফসা 2/এফসা 1 সমান n2/n1। তাহলে এখানে কি হবে, এফসা বেশি হচ্ছে, তার মানে এটাকে কি বলবো, স্টেপ আপ ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুই প্রকার হয়, একটাতে ভোল্টেজ বাড়ানো হয়, একটাতে ভোল্টেজ কমানো হয়। তাহলে স্টেপ আপ কারা, না যাদের গৌণ বর্তনীর পাক সংখ্যাটা কি মুখ্য বর্তনীর পাক সংখ্যার তুলনায় বেশি, n2 গ্রেটার দ্যান n1, নাকি না? তাহলে উল্টোটা কি হবে, মুখ্য তো আগে থাকবে তারপরে গৌণ থাকবে না। মানে জিনিসটা এরকম হয়, ট্রান্সফরমারে এইটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, এখান থেকে ভোল্টেজটা আমরা পাই। তাহলে গৌণ বর্তনী দেখেই তো আমি বলবো যে ভোল্টেজটা বাড়ছে না কমছে। তাহলে গৌণ বর্তনীর ভোল্টেজ বাড়লে ভোল্টেজ বাড়ে। তার মানে দেখো মজার ব্যাপার, শুধু পাক সংখ্যাকে বাড়িয়ে কমিয়ে ভোল্টেজ বাড়ানো কমানো হয়। ট্রান্সফরমার খুব ইন্টারেস্টিং জিনিস। ধর তুই এই বর্তনীর পাক সংখ্যা রাখলি 10, এর পাক সংখ্যা রাখলি 100, এর ভোল্টেজ যদি হয় 100 ভোল্ট, এর হয়ে যাবে 1000 ভোল্ট।
এটাই ফিজিক্স। মজার ব্যাপার, মানে আবেশ এমন একটা জিনিস, আবেশ চ্যাপ্টারে পড়বো আমরা, যে শুধু দেখ পাক সংখ্যা পাল্টে দিচ্ছি, ভোল্টেজ পাল্টে যাচ্ছে। আর অনেকের মনে কোশ্চেন আসছে এরকম করে হতে পারে, শক্তির সংরক্ষণ কোথায় যাবে? ইচ্ছা মতো পাক সংখ্যা পাল্টে ভোল্টেজ পাল্টে দিচ্ছি, এটা হতে পারে? শক্তি সংরক্ষণ তো মানতে হবে। তাহলে কি হতে হবে? দিনের শেষে কোনটা সমান হতে হবে? ক্ষমতা সমান হতে হবে, তাই না? তাহলে আউটপুট ক্ষমতা আর ইনপুট ক্ষমতা সমান হতে হবে। আউটপুটে কি আছে? গৌণ বর্তনী। তাহলে এফসা 2 ইন্টু I2 সমান কি হবে? এটা লিখতে পারি, মানে এই যে দুটো কুণ্ডলী নিয়েছিলাম, যার সেকেন্ডটা হচ্ছে আউটপুট, পাশেরটা হচ্ছে ইনপুট, আর দিনের শেষে ক্ষমতা সমান। তাহলে এখান থেকে আরেকটা রিলেশন পাচ্ছি, দেখ এফসা 2 বাই এফসা 1 কত আসবে? আমার সোজা কথা, পাক সংখ্যা সমানুপাতিক কারেন্টের ব্যস্তানুপাতিক, এই তো ব্যাপার। একটা লাইন মাথায় রাখলেই তো হয়। তাহলে তড়িৎচালক বল কি? পাক সংখ্যার সমানুপাতিক। কোর্সে মনে রাখবি, এর বাইরে ওদের কোশ্চেন করার ক্ষমতাই নেই। তাহলে এফসা 2 বাই এফসা 1 সমান N2 বাই N1 সমান I1 বাই I2। কোর্সে এই লাইনটা খালি লিখে রাখবি, যে কোনো তিনটে ভ্যালু দিয়ে দেবে, একটা বের করতে দেবে। এর বাইরে ট্রান্সফরমারে কোনো কোশ্চেন করার ক্ষমতাই নেই। ট্রান্সফরমারের অঙ্গভঙ্গ গুলো দেখবি, আর বলে দিলাম প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা এত, প্রাথমিক কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল এত, গৌণ কুণ্ডলীতে এত, তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত। বা কখনো কারেন্ট দিয়ে দিতে পারে, প্রাথমিক কুণ্ডলী কারেন্ট দিয়ে দিল, গৌণ কুণ্ডলী কারেন্ট, মানে ক্লাস 1-2 এর অঙ্ক। ঠিক আছে, বেসিক্যালি এই লাইনটা লেখা থাকলে এইটুকু মনে রাখবি। আমার তো আজকে একদম বলতে বলতে যাবি, এফসা 2 বাই এফসা 1 সমান N2 বাই N1 সমান I1 বাই I2। ঠিক আছে, এসি শেষ। এবার বল কি কি অঙ্ক, আমি বন্ধ করে দিচ্ছি, বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে পারবি না এখন, ভিজে ভিজে যাবি, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। বল কি কি অঙ্ক আটকে আছে সেগুলো বল। ফুল ফুল যাবি নাকি? কে যাবি? আজকে ছুটি। ও, আজ থেকে পশ্চিমবঙ্গে আমার নতুন একটা দিবস চলছে। ঠিক আছে, ভালো ব্যাপার, যাক নতুন একটা ছুটি পেলি। মানে অ্যাকচুয়ালি এই ইতিহাস ব্যাপারটা ওই জন্য কোনোদিন ভালো লাগে না। এই ইতিহাস হচ্ছে সরকারের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। ঠিক আছে, বল 660 কি আটকে যায়? তিলক তোমার থেকে শুনি প্রথমে করে এসছে। ঠিক আছে, বাকি যাদের শোন, আজকে যতটা হচ্ছে হলো, তাদের এসি কমপ্লিট হয়নি, আগে এসিটা কভার করে নেয়। ঠিক আছে, যেহেতু এই চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে, এসিটা কভার করে নিয়ে তারপর ম্যাগনেটে যাবি। ম্যাগনেট তো পরীক্ষা আছে, ওটাও করতে হবে। ম্যাগনেট মনে হয় এখনো কেউ শুরু করিসনি। বল কি কি আটকে শুনি। আর আরএমএস হয়ে যাবে, দু একটা দিয়েই সব হবে, ওটা ব্যাপার না। প্রথমে আছে তো, ওইগুলো করতে যাবি কেন? তুই তো পেজ নাম্বার 79 থেকে করবি। বল কোশ্চেনটা তো বল, 143 নাম্বার বল। আরে আবেশাঙ্কের আবেশ কুণ্ডলী মানে কি? ওটা এল এল, ওই সাবেশ আবেশ একই জিনিস। ঠিক আছে, পরের দিন মানে পরের চ্যাপ্টারেই পড়বি, তখন দেখাবো। মানে ব্যাপারটা হচ্ছে কি, নিজের যখন ক্ষতি করিস না, আবেশ আর পারস্পরিক আবেশ কি জানিস? কিছু জন আছে দেখবি শুধু নিজের ক্ষতি করে, লোকের ক্ষতি করে না, তারা হচ্ছে সাবেশ। আর কিছুজন আছে নিজের ক্ষতির সঙ্গে সঙ্গে লোকেরও ক্ষতি করে, তারা হচ্ছে পারস্পরিক আবেশ। ওর মধ্যে কাউকে একটা তোকে তোকে উদাহরণ দিয়ে দেবো, তখন দেবো। তাহলে 143 এমনি হয়ে যাবে, ওটা এল এর মান। যেগুলো যেগুলো ডাউট আছে জিজ্ঞেস কর। কি রে, কারোর কিছু আটকে নেই?
বল 123। আগে অয়ন্তিকার কথা শুনতে হবে। অঙ্ক করে এনেছে মানে কি, আগে ওর আটকানো শুনবো, তারপরে বাকি থাকবে। আচ্ছা 123 তো আগের দিনই করালাম রে। a প্লাস বি সাইন থিটা, আরএমএস মান কি ছিল, রুট অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2। সহজে বলে দিয়েছিলাম যার সঙ্গে সাইন থাকবে 2 দিয়ে ভাগ করে দিবি, যার সঙ্গে সাইন থাকবে না 2 দিয়ে ভাগ হবে না। লিখে রাখা যায় রুট অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2। আর এখানে কি হবে, রুট অফ 4 স্কয়ার প্লাস 10 স্কয়ার বাই 2। এবার অ্যাকচুয়ালি কত হচ্ছে, 66 মতো হচ্ছে। অপশন দেখেই বুঝতে পারবি 28 তে 64 হয়। তারপর 139। এটা আবার আটকে যাওয়ার জিনিস। দেখ ই সমান কি বলেছে, 120। আচ্ছা যারা করিসনি এখন করে নে না 139। চিন্ময় আবার এতদূর যায়নি, ওরা ব্যাপার বিশাল ব্যাপার। তাহলে বলেছে এত সময়, এরকম অঙ্ক কিন্তু ফার্স্ট ক্লাসেই করিয়েছি, আই দিয়ে করিয়েছি, এখানে ই দিয়ে দিয়েছে, আর কিছু না। এই অঙ্কটাই মনে করেছি 1/400 এরকম কিছু একটা হয়েছিল, 1/400 দেখবি আইতে করিয়েছি অঙ্কটা। তাহলে বলছে 1/400 সেকেন্ডে এটা কত হবে, তুই এখানে ভ্যালু বসিয়ে দে। 120 সাইন, দেখ 100 পাই ইন্টু 1/400, এটা কত পাই/4। তাহলে পাই/4 মানে কত, সাইন পাই/4 মানে 1/√2। তাহলে 120/√2, এই হবে উত্তর। তাহলে কত হচ্ছে 60√2। আর অপশনে যদি চলে যাস 60√2, 60√2 হচ্ছে তো 300 400 900, না না এটা 60√2 কত আসছে বল, সেটাই হবে। কারণ আর তো কিছু বলেনি, টাইমের ভ্যালু বলেছে, দেখে নি 1/400 সেকেন্ড। ঠিকই তো আছে সব, ভুল ভাল উত্তর করে গেল। তাহলে এটা কত হবে, হ্যাঁ 60√2 তো এত কি করে আসবে, 14 × 6, 14×6 = 84, 86 এরকম কিছু একটা ভ্যালু হবে। কি একটা অপশন দিয়ে রেখে দিয়েছে, এটা 86 করে রাখ। মানে এদের কথা মতো সব থেকে মজার ব্যাপার হচ্ছে, দেখ সর্বোচ্চ মান কত 120, মানে সর্বোচ্চ মানের থেকে বেশি হয়ে যাচ্ছে ফ্যামিলি। মানে যারা উত্তর করছে বা কোশ্চেনটা যে করেছিল, মানে সে কি খেয়ে করেছিল চিন্তার ব্যাপার। তুই ভেবে দেখ সর্বোচ্চ মানে 120 কোথায়, পাই/4ই তো বললাম, এই তো সাইন পাই/4 এর মানে তো 1/√2 করলাম। মানে তুই এটা সিম্পল ভাব, এই অপশনের একটা হবে না কেন, সর্বোচ্চ মানে 120, তাহলে ভ্যালু কি হবে 120 কম হবে, সর্বোচ্চ বলছি কেন তাকে, কি করে 300 400 900 অপশন দিয়ে রেখেছে। মানে কোনো একটা অন্য কোশ্চেন তার অপশনকে টুকে দিয়েছে, এই কোশ্চেন টুকে দিয়েছে। হ্যাঁ কোশ্চেন রাইমাটি দেখ, কোশ্চেন ভালো আছে কিন্তু কোশ্চেন ভুলও আছে, কারণ এর ম্যাক্সিমাম হচ্ছে এআই থেকে কনভার্ট করেছে তো, ওই জন্য কিছু জিনিস ভুল হয়, কিন্তু কোশ্চেন গুলো অবশ্যই ভালো। তারপর 140, হ্যাঁ ম্যাথ পড়া আছে, পিজে ভিজে যাবি, যা। ফিজিক্স পড়ায় কোনো ইচ্ছে নেই, খালি ম্যাথ পড়ার ইচ্ছে তোর। আচ্ছা হ্যাঁ এইটা শীর্ষ মান মনে হয় ঠিকই আছে, এটা যদি করিস এক ভালো করে। আমি কি বলেছি, এইটাকে কার সঙ্গে যুক্ত করেছি বল, একটা আবেশকের সঙ্গে, মানে এল এর সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে এল এর সঙ্গে যখন যুক্ত করে দিবি তখন শীর্ষ মান কত, তাহলে কত আসবে, 100 তো ছিলই, 40 দেখ ভালো করে ভেবে দেখ। আমার ইকুয়েশন কি ছিল, E0/ω/L, E0/ω/L, তাকে আমরা কি বলছিলাম,
যদিও তো কার প্রবাহের শীর্ষ মান বলেছে। I0 সমান কি ছিল? V0/8। তাহলে V0 কত বলেছে? 100। ওমেগাটা পেয়ে যাবো এখান থেকে। ওমেগা তো পেয়ে গেলাম, ভালো কথা, কিন্তু এল কোথায়? এলটা তো দিতে হবে। এল এর ভ্যালু কিছু একটা ছিল, ওই উত্তর থেকে এল এর ভ্যালুতে যেতে হবে, কিছু করার নেই। ওমেগার ভ্যালু পেয়ে গেলাম 2πn। ইকুয়েশন থেকে কত আসবে ওমেগার ভ্যালু? 100 পাই। 7 পাই করে রেখেছে, মানে বোঝাই যাচ্ছে এল এর ভ্যালু কত একটা দিতে হবে, 1/7 দিতে হবে, মানে অ্যাকচুয়ালি 7। এল এর ভ্যালু দেওয়া আছে, ও শুধু 5 পাই উত্তর আছে। হ্যাঁ, তার মানে 5 হবে। মানে ওটা দেয়নি বেসিক্যালি। তুই কি করবি? উত্তর মেলানোর দরকার নেই, তুই কি করবি, এখানে এল গুণ করে রেখে দে। ভুল আছে। তার মানে অ্যাকচুয়ালি আমার উত্তর কি হবে বল? এইভাবে উত্তর করে রাখবো। এল এর ভ্যালু তো দিতে হবে। টাইপ গুলো করে রাখ, তাতে তো অসুবিধা নেই। 169। ওকে, এতদিন চলে গেছিস। একটি আবেশক কুণ্ডলীর রোধ এত, যখন এত হার্জ কম্পাঙ্কের এসি উৎসকে আবেশক কুণ্ডলীর সঙ্গে যোগ করা হয়, তখন প্রযুক্ত ভোল্টেজ প্রবাহ মাত্রা অপেক্ষা 45 ডিগ্রি কোণে এগিয়ে যায়। 179 দেখছি, সরি 169। 40 হেনরি সাবেশাঙ্কের, হেনরি হচ্ছে এল এল এল। ওই এইচ লিখছিস না, ওটাই এল। কুণ্ডলীর এত রোধ এত ব্যাটারির সঙ্গে যোগ কর। সময় ধ্রুবক মানে কি? এটা ভুল করতে পারিস, দেখ আমি পড়িয়ে দিয়েছিলাম, প্রথমে একবার বলেছিলাম, আরেকবার আবেশে বলে যাব। সময় ধ্রুবক লিখে রাখ, এল ইন্টু আর, সরি এল ইন্টু আর, এল বাই আর বের করতে বলেছে। এই কথা 169 কোশ্চেনটাই L/R করতে বলেছে। বলো, এটা জানলে তো করেই ফেলতাম না, 40/R। ঠিক আছে, বাকি যেগুলো বাকি আছে করতে থাক পরের দিন। আচ্ছা, আগেই বলে নি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা 3 নম্বরের চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা রেকর্ডিং এ করাবো। এবং ওটা একদম লোভনীয় জায়গা, 3-এর 3 পেয়ে যাবে, কোনো ছাড় যাবে না। আর আবেশের একই গল্প, আবেশের ফার্স্ট ক্লাসটা করাবো, সেকেন্ড ক্লাস রেকর্ডিং করাবো, থার্ড ক্লাস আবার করাবো, গল্প কিছু। তাই 1 সপ্তাহ খালি ফিজিক্স পড়বি, কিছু করার নেই। রূপম, ঘুমিয়ে পড়ে এবার। হ্যাঁ,